যে রেকর্ডিং স্টার্ট হয়েছে। জি আচ্ছা, তো এবার একটু দেখেন আর সবাই একটু মাইকটা মিউট করে দেন। একটু মাইকটা মিউট করে। আচ্ছা, আমরা এখানে গুগল কোল্যাব লিখে যদি এন্টার প্রেস করি, দেখেন গুগল কোল্যাব আসবে। তো এখন আপনাদের যার যার যে ইয়েটা আছে, হ্যাঁ মানে আপনাদের যে যার যার ইয়ে আছে, গুগল আইডিটা আছে, সেই আইডি দিয়ে হচ্ছে বেসিক্যালি আপনারা এখানে লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন বলতে এটা ওপেন হবে আর কি। তো আমি যদি এখানে গুগল কোল্যাবে প্রেস করি, দেখবেন কোল্যাবে আমাকে সে নিয়ে যাবে। ঠিক আছে, ডিরেক্টলি নিয়ে যাবে। আচ্ছা, সো এই যে এটা হচ্ছে আমার গুগল কোল্যাব, এন্ড এই কোল্যাবের জন্য আমাকে গুগল থেকে 105 জিবি মেবি 105 জিবি 105 জিবি পর্যন্ত সে সম্ভবত আপনাকে একটা হোস্টিং এর ইয়ে দিবে, জায়গা দিবে। ঠিক আছে, সো এটা হিউজ। 105 জিবি মানে হচ্ছে আপনি ফাইল রেখে ভরায় ফেলতে পারবেন। ঠিক আছে, ফর মেশিন লার্নিং এর জন্য, কারণ সেখানে হচ্ছে ইমেজ প্রসেসিং কাজ হয় না। সো ডিপ লার্নিং হলে একটু প্রবলেম, কারণ হচ্ছে মেশিন আপনার হচ্ছে এখানে অনেক ইমেজের প্রসেসিং করতে হয়, এটা ভালো জায়গা লাগে। বাট মেশিন লার্নিং এর জন্য এত জায়গা লাগে না। সো এটা 105 জিবি মানে অনেক। ঠিক আছে, ডেটা সেট নিয়ে কাজ করার জন্য একটা চমৎকার প্লেস। হ্যাঁ, তো এইখানে দেখেন এক্সাম্পলস, মানে হচ্ছে আপনি গুগল কোল্যাব থেকে বিভিন্ন ধরনের গাইডেন্স গুলো পাবেন, যে এখানে মানে কিভাবে আপনি কোডিং করবেন, বা এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন বা অনেক কিছুর একটা গাইডেন্স এখানে আপনি পাবেন। যেমন ধরেন হচ্ছে চার্টস ইন কোল্যাব, আপনি যে এখানে যদি যান দেখেন সে আপনাকে নিয়ে যাবে। জাস্ট এ মিনিট একটু বলবো। হ্যাঁ, এই যে দেখেন। সো এই যে আপনি এখান থেকে একটা আইডিয়া নিতে পারবেন গুগল কোল্যাব থেকে চার্ট করা যায় কিভাবে। এই যে দেখেন এটা হচ্ছে বার প্লট, হ্যাঁ এগুলো হচ্ছে বার প্লট, হিস্ট প্লট, হিস্টোগ্রাম, তারপরে হচ্ছে স্ক্যাটার প্লট। হ্যাঁ, এইখান থেকে আপনি গুগল কোল্যাব থেকে একটা ভালো আইডিয়া পাবেন। ঠিক আছে, সো এই গেল। আর আপনি যদি নিজে কোনো কিছু করতে চান সেটার জন্য জাস্ট এই যে এখানে ফাইল, নিউ নোটবুক, দ্যাটস ইট। আপনি এখানে নোটবুক যেভাবে আমরা চালু করেছি এর আগে, সেভাবেই নোটবুকটা চালু হয়ে যাবে। আর যদি ধরেন হচ্ছে এর আগে যেটা আপনি দেখেছেন, এখানে যদি আসেন, তো এগুলো হচ্ছে রিসেন্টস, আপনি কি করেছেন রিসেন্টলি। ড্রাইভ থেকে যদি আপনি কোনো কিছু আপলোড করতে চান বা ডাউনলোড করতে চান সেইটা। আর হলো আপনি যদি এখান থেকে নতুন কোনো নোটবুক নিতে চান, এটা আবার গিটহাবের রিপোজিটরি দিয়ে সহ দেওয়া আছে। সো এটা যদি কারো থাকে, আর আপনার লোকাল ড্রাইভ থেকে বা লোকাল পিসি থেকে যদি আপনি কোনো কিছু আপলোড করতে চান, তো সেক্ষেত্রে এটাকে আপনি আপলোড করতে পারবেন, জাস্ট সিলেক্ট করে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এইটা গেল। আর হচ্ছে এছাড়া নতুন করার জন্য এখানে আবার নিউ নোটবুক অপশনটুকু আছে। আপনারা হয়তো নিচে জিনিসটা দেখেছেন, যে দেখেন এখানে এই যে নিউ নোটবুক অপশনটুকু আছে। সো লাইক আপনি এখান থেকে সবকিছু করবেন, এন্ড এখান থেকে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। যেমন আমি এখানে যদি বলি প্রিন্ট, এন্ড এখানে আমি বললাম হচ্ছে হ্যালো গুগল কোল্যাব, জাস্ট আমি যদি এটা প্রেস করি, এবার শিফট এন্টার, এই যে দেখেন সে আমাকে রান করে দেখা। ঠিক আছে, সো এটা আপনার ইন্টারনেট কানেক্টিভিটির উপর ডিপেন্ড করে আপনাকে এটা শো করবে। ঠিক আছে, ইন্টারনেট কানেক্টিভিটি যদি একটু স্লো থাকে তখন একটু স্লো আসবে, আর এছাড়াও এমনিতে ফাস্ট আসবে। আর এখানে হচ্ছে আপনাকে সে র‍্যাম এবং ডিস্ক সাইজ দেখাবে। সো এখানে র‍্যাম হচ্ছে অলমোস্ট 12 জিবি দেয়। ঠিক আছে, র‍্যাম হচ্ছে 12 জিবি, আর ডিস্ক সাইজটা আমি বলছি যে প্রায় হচ্ছে 105 জিবির মতো সে আপনাকে ডিস্ক স্পেস দেয়। ঠিক আছে, এই হলো গুগল কোল্যাব। আপনি এখান থেকে খুব সুন্দর করে কোড করতে পারবেন, এন্ড এখান থেকে যে দেখেন আপনি চাইলে সেল ডিলিট করা, রান করা, লিংক অ্যাড করা, এগুলো এখানে করতে পারবেন। তারপর হচ্ছে কোনো কমেন্ট করা, যেমন আপনি এখানে কমেন্ট করতে চাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে যে কমেন্ট লিখে এই যে জাস্ট এখানে এটা দিলেই হবে, যে কমেন্ট করতে পারবেন আপনি। হ্যাঁ, তারপরে যেমন ধরুন হচ্ছে এখান থেকে এই যে মিরর করা যাবে, ডিলিট করা যাবে। ঠিক আছে, সবই করতে পারবেন এখান থেকে। সো এখান থেকেও চাইলে আপনারা কোড করতে পারেন। কারো যদি মনে হয় যে আমার পিসিতে প্রবলেম হচ্ছে, লোকাল হোস্টে প্রবলেম হচ্ছে, তাইলে তার জন্য গুগল কোল্যাব ফাইন একটা প্লেস। ঠিক আছে, ওকে ডান। সো আমরা এটা আপাতত ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এবার আমি কি করব, অ্যানাকোন্ডা প্রম্পটটাকে চালু করব। সো অ্যানাকোন্ডা, এই গতকালকে আমরা দেখেছি সিএমডি কমান্ড প্রম্পট, আর অ্যানাকোন্ডার কিন্তু নিজস্ব একটা নেভিগেটর আছে। এটা যদি আপনি স্টার্ট করেন, অ্যানাকোন্ডা নেভিগেটর, এই যে এটা যদি স্টার্ট করেন, সেম ইয়েটাই কাজ করবে। আপনার যেভাবে সিএমডি আছে সেই সিএমডি এর মতো করে সে কাজ করবে। আচ্ছা, আমি কি নেভিগেটর চালু করে ফেলছি? সরি, আমি অ্যানাকোন্ডা কমান্ড প্রম্পটটা চালু করব, আমি নেভিগেটর চালু করব, সরি। সো আমি এখানে অ্যানাকোন্ডা, এই যে প্রম্পট, জাস্ট এটা প্রেস করলেই হলো, এই যে দেখেন চলে আসছে। ঠিক আছে, আর নেভিগেটরটা আমরা স্টপ করে দেব, এটা চালু হলে কোনো প্রবলেম নাই। সো আচ্ছা, চলে আসছে, আমরা এটা অফ করে দিই, কারণ এটা হচ্ছে অনেক মেমোরি কস্ট বেড়ে যায়, এটা র‍্যামের অনেক মেমোরি কস্ট করে এটা।
আচ্ছা, সো এই যে সি ইউজার্স পিসি, তা আমরা কি বলেছিলাম গতকালকে যে আমরা এখান থেকে ডি দিয়ে আমরা এখান থেকে আমাদের ইয়েটা চেঞ্জ করতে পারবো, রাইট? আমাদের ড্রাইভটা চেঞ্জ করতে পারবো। এন্ড এখান থেকে আমরা হচ্ছে কি করব, জুপিটার নোটবুকটা ওপেন করব। জুপিটার নোটবুক, এই তো আমাদের নোটবুকটা চালু হয়ে গেছে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ফোল্ডার ছিল সাগাসিটি এআই, সাগাসিটি এর মধ্যে যে ফাইলগুলো ছিল সেটা আমরা এখানে নিয়ে এসেছি। আচ্ছা, তো আমরা একটু আজকে দেখি যে আমাদের গুগল ক্লাসরুমে যেটা আমাদের ছিল, সো এটা আমরা একটা কাজ করি, এখানে আমরা নিয়ে আসলাম। আমাদের ফার্স্ট ডেতে আমাদের যেগুলো পড়ার কথা ছিল সেগুলো আমরা সবগুলো পড়তে পারিনি, তো আজকে আমরা এগুলো ইনশাআল্লাহ শেষ করব। তো আমরা গতকালকে এরিথমেটিক অপারেটরস, তারপর হচ্ছে ডেটা টাইপ, তারপর হচ্ছে ভ্যারিয়েবলস, এই জিনিসগুলো আমরা পড়েছিলাম, রাইট? তো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হলো কন্ডিশনস, যেটা আমরা বলেছিলাম গতকালকে যে কন্ডিশন জিনিসটা কি, ট্রু আর ফলস এর উপর ডিপেন্ড করে কি হয় কন্ডিশনস, রাইট? সো আমরা এখানে কি করব, এই কন্ডিশনটাকে কিভাবে প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্ট করা যায় সেটা আমরা শিখব, ঠিক আছে? তো ফাইন, এখন আমরা একটা কাজ করি, আমরা এখানে যাই, আমাদের যে লেকচার শিট আছে সেই লেকচার শিটে যাই, সেখানে আমাদের লেকচারের ওখানে দেওয়া আছে। সো বেসিক গেল, ভেরিয়েবলস, এই যে ব্রাঞ্চিং, ঠিক আছে? ব্রাঞ্চিং, ইফ, ইলিফ, ইলস। আচ্ছা, তিনটা জিনিস মাথায় রাখেন, ইফ, ইলিফ, ইলস। প্রথম যে জিনিসটা সেটা হলো ইফ, মানে যদি। আচ্ছা, যদি মানে কি? আমি আপনাকে একটা কথা বলেছি, সেখানে একটা যদি চলে আসে, বা কি বলা যায়, যেমন ধরেন আমি বললাম যে গতকালকে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আপনি কেমন আছেন, তো এখানে কথাটা হচ্ছে কি, যে যদি আপনি ভালো থাকেন তাহলে আপনার অ্যান্সার হবে একটা, যদি আপনি খারাপ থাকেন তাহলে আপনার অ্যান্সার হবে আরেকটা। তার মানে কি এখানে একটা যদি শব্দ আছে, রাইট? ইফ মানে হচ্ছে যদি, যে হ্যাঁ আমি আপনাকে একটা কোশ্চেন করেছি, সেইটা সঠিক হলে আপনি আমাকে সঠিক অ্যান্সারটা দিবেন, আর ভুল হলে আমাকে মানে ভুল অ্যান্সার না, আই মিন রিপ্লাইটা হচ্ছে আমাকে নেগেটিভ দিবেন অর পজিটিভ দিবেন, মানে ট্রু আইদার ফলস। তো এটা হলো যদি। তারপরে ইলিফ, কিন্তু যদি মানে হলো কোনটা, যে আমি আপনাকে বললাম ভাই আপনার কাছে কি 50 টাকা হবে, এখন 50 টাকা থাকলে আপনি আমাকে কি বলবেন, যে ঠিক আছে ভাই আছে, কিন্তু একটা কথা থাকে এখানে, এখানে কিন্তু একটা কিন্তু থাকে, কিন্তুটা কোনটা, হয়তো ভাই 50 টাকা আপনারই কাজে লাগতে পারে, আমাকে যেটা দিবেন সেটা হয়তো আপনি, মানে আমাকে যেটা দেওয়ার জন্য আমি আপনাকে বলছি সেটা হয়তো আপনার কাছে আছে, এটা সত্য, কিন্তু ওইটা হয়তো আপনার কাজে লাগতে পারে, ঠিক আছে? যেটা হচ্ছে এই যে ইলিফ না, আমি ইলস এর কথা বলছি। ইফ থেকে ইলস, আমরা ইলিফে পরে আসবো, আমরা আগে শুধু এই দুইটা বুঝি, ইফ আর ইলস। আমি বললাম ভাই আপনার কাছে কি 50 টাকা আছে, আপনি বললেন হ্যাঁ আছে, কিন্তু সেটা হয়তো আমার কাজে লাগতে পারে, তার মানে এখানে একটা কিন্তু চলে আসলো। রিয়েল লাইফ প্রোগ্রামে যদিও ব্যাপারটা এরকম না, আমি জাস্ট আপনাকে যে কোশ্চেনটা করেছি সেটারই একটা রিটার্ন আসবে। যেমন আমি বলেছি আপনার কাছে কি ভাই 50 টাকা আছে, আপনি হয়তো বলবেন, থাকলে বলবেন যে আছে, না থাকলে বলবেন নাই। প্রোগ্রামের যে ব্যাপারটা, এখানে কিন্তু আবেগের কোনো কাজ নাই, রাইট? যেটা আমরা হিউম্যান বেসিক যদি চিন্তা করি, হিউম্যানের মাধ্যমে যদি আমরা চিন্তা করি যে আবেগ দিয়ে এই প্রোগ্রামে কাজ হবে না, এখানে কাজ করতে হবে হলো আপনার কি দিয়ে, পুরাটাই লজিক দিয়ে। আপনার পকেটে যদি 50 টাকা থাকে আপনি আমাকে দিবেন, যদি না থাকে বলবেন যে নাই। এটাই হচ্ছে রিয়েল কেস। আচ্ছা, এটাই হলো যে ইফ, 50 টাকা থাকলে আমাকে দেন, আর ইলস তাহলে দিয়েন না, না থাকলে। যেমন আমি জাস্ট এটারই যদি একটা এক্সাম্পল দিই, আমি এখানে সিনট্যাক্সটা লিখছি যে ইফ এবং ইলস কিভাবে লিখবেন, সেটা হলো আইএফ, ইফ দিয়ে এখানে বলবেন কন্ডিশন, যে কন্ডিশনটা আমরা আপনাকে দিচ্ছি বা আমি জিজ্ঞেস করেছি, তারপর আপনি হয়তো প্রিন্ট করলেন বা যে কোনো একটা কিছু করলেন, এখানে আমরা এটাকে আসলে প্রিন্ট না লিখে আমরা এখানে বলবো হচ্ছে স্টেটমেন্ট। দেন আমি এখানে বললাম ইলস, আবার হচ্ছে আমার এখানে একটা ডাবল কোলন লাগলো, বা যা কোলন লাগলো, ঠিক আছে? তারপরে আমি এখানে আবার দিলাম হচ্ছে একটা স্টেটমেন্ট। সো এটাই হলো ইফ এবং ইলস মানে কন্ডিশন লেখার সিস্টেম, যেটাকে আমরা মূলত বলি হচ্ছে ব্রাঞ্চিং। কেন ব্রাঞ্চিং বলা হয়? সো মিন এটা একটা ব্রাঞ্চ, এইটা আরেকটা ব্রাঞ্চ, এন্ড আমরা এরকম চাইলে আরো ব্রাঞ্চ লিখতে পারবো যদি প্রয়োজন হয়। তাহলে আমরা এখন যেই মানে একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, আচ্ছা এটাকে আমরা আরেকটা বিষয় আছে এখানে, যে আমরা যদি এইটাকে পুরোটাকে ধরেন হচ্ছে অ্যাজ এ কমেন্ট হিসেবে করতে চাই, আই মিন যেটার কোনো কাজ নাই অ্যাকচুয়ালি, কমেন্ট বলতে বোঝাচ্ছে
যেমন এখানে একটা জিনিস দেখেন, আমরা এখানে একটা লেখা লিখেছি, এই লেখাটা মানে হলো যে আমি এখানে আপনাকে বোঝানোর জন্য কিছু লিখেছি। সো প্রোগ্রামিং এর একটা ব্যাপার হলো, সবসময় খেয়াল রাখবেন, যারা স্মার্ট ডেভেলপার, যারা স্মার্ট প্রোগ্রামার, তারা সবসময় তাদের কোড গুলোকে মানে ইয়ে করে রাখে, হ্যাঁ, ডকুমেন্টেশন করে রাখে। ঠিক আছে, ডকুমেন্টেশন কিভাবে এরকম করে রাখে। তো ডকুমেন্টেশন করার জন্য ওই লেখাটাকে আপনাকে মানে কি বলা যায়, মানে ইফেক্ট, মানে কি বলা যায় এটাকে, নন ইফেক্টিভ কিছু একটা করে রাখতে হয়, যেটাকে আমরা মূলত বলি হচ্ছে কমেন্টস। আর ওই কাজটা করা হয় হচ্ছে এখানে হ্যাশট্যাগ দিয়ে। আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনি এখানে বলতে পারেন যে ইফ এলস ব্রাঞ্চিং, ঠিক আছে, জাস্ট এই হ্যাশট্যাগটা দিলেন। যদি এটা আপনি কেটে দেন, দেখেন সে একটা কিছু হয়ে যাবে, মানে সে একটা কিছু করে ফেলবে, মানে আই মিন এটার তখন প্রাণ আছে। আর যদি আমি এটাকে কমেন্ট করে দেই হ্যাশট্যাগ দিয়ে, তাইলে এটাকে বলা হয় হচ্ছে, মানে আই মিন এটা হচ্ছে প্রাণবিহীন একটা কিছু, যেটা অ্যাকচুয়ালি আমাকে জাস্ট হয়তো কিছু একটা বুঝাচ্ছে, জাস্ট একটা ডকুমেন্টেশন দিচ্ছে, এছাড়া এর বাইরে তার আর কোনো কিছু করার ক্ষমতা নেই। এটাকে মূলত বলা হয়েছে কমেন্টস। ঠিক আছে, কমেন্টস। তো এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্টস। আর মাল্টি লাইন্স কমেন্টস হচ্ছে এরকম, যেখানে আপনি হচ্ছে এই মানে ডাবল কোটেশনটা জাস্ট এই যে এখানে এই সাইডে হচ্ছে তিনটা, এই সাইডে হচ্ছে তিনটা, এটাকে বলা হয় মাল্টি লাইন কমেন্টস। যেমন আমি এখানে হয়তো মাল্টি লাইন কমেন্টস লিখবো। সো আমি বললাম দিস ইজ এ মাল্টি লাইন, সরি, মাল্টি লাইন কমেন্টস। ঠিক আছে, জাস্ট সিম্পল। এই হলো আপনার মানে এই তিনটা দিয়ে যদি আপনি তিনটা কি বলা যায় ডাবল কোটেশন দিয়ে যদি আপনি এখানে কোনো কিছু লেখেন, সেটাও একটা কমেন্টস, আর এটাও একটা কমেন্টস। আচ্ছা, তো প্রয়োজন অনুসারে আমরা যেটা প্রয়োজন হবে সেটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, ফাইন। আচ্ছা, তো এখন আমরা কন্ডিশনে চলে আসি। সো আমরা এখানে কি বলছি যে আমরা এখানে আমি বললাম, ধরেন হচ্ছে যে আমি বললাম হ্যাভ মানি, আপনার কাছে কি টাকা আছে, কত, 50। হ্যাভ মানি, টাকা আছে কত, 50, ফাইন। সো এবার আমি বললাম হ্যাভ মানি, ঠিক আছে, ইকুয়ালস টু যদি 50 হয়, মানে আমি বললাম যে টাকা যদি আপনার ধরেন, এটা হচ্ছে আমি আপনাকে জিজ্ঞেস করেছি, এটা হচ্ছে কোশ্চেন, আর এটা হচ্ছে আপনার পকেট, যেখানে আপনার কাছে কি 50 টাকা আছে নাকি নাই সেটা আমি আপনাকে জিজ্ঞেস করলাম। তো আমি কোশ্চেন করলাম মানে কি 50 টাকা আছে, তো আপনার এটা ধরেন হচ্ছে আপনার পকেট। সো পকেটে যদি 50 টাকা থাকে, মানে আমরা তো ভেরিয়েবল নিয়েছি এবং গতকালকে আমরা ভেরিয়েবল পড়েছি, রাইট? সো এই ভেরিয়েবলটা যদি এখানে ভেরিয়েবলটার মধ্যে যদি 50 টাকা থাকে, তাহলে সেটা কি হলো, যে আমি এখানে জিজ্ঞেস করলাম যে এই 50 টাকা, এখানে দেখেন আমি সিঙ্গেল ইকুয়াল ইউজ করছি, তার মানে এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট। আর ডাবল ইকুয়াল মানে হলো যে সমান কিনা, মানে হ্যাভ মানি সমান সমান 50 কিনা, তার মানে ধরেন এটা হচ্ছে আপনার পকেট, পকেটে 50 টাকা আছে কিনা আমি এটা জাস্ট জাস্টিফাই করছি। যদি থাকে আমি হয়তো বললাম যে প্লিজ গিভ মি দা মানি। আর এখানে আমি বললাম যে যদি না থাকে, তখন আমি বললাম হচ্ছে ওহ আই এম সরি। ঠিক আছে, সো এটা হলো আপনার পকেট, যেখানে আমি জিজ্ঞেস করলাম যে আপনার 50 টাকা আছে কিনা, পকেটে যদি 50 টাকা থাকে, ঠিক আছে, তাইলে আপনি কি বললেন, 50 টাকা থাকলে আমি বললাম যে হ্যাঁ আমাকে টাকাটা দেন। আর যদি না থাকে আপনি কি বললেন, সরি, আমি বললাম যে ও আই এম সরি, বা আমি বললাম, বা আপনি এখানেই বলতে পারেন যে আমি আপনাকে বলতে পারি গিভ দ্য মানি, বা আপনি বলতে পারেন যে ইয়েস আই হ্যাভ। আর না হলে কি ও আই এম সরি, আই হ্যাভ নট, আই হ্যাভন্ট। ঠিক আছে, সো এবার আমরা এটাকে দেখেন রান করব। তো সো শিফট এন্টার বা অল্টার এন্টার, এখানে নতুন আরেকটা ইয়ে হবে, ইয়েস আই হ্যাভ, কারণ হ্যাভ মানিতে আমার 50 টাকা আছে। যদি আমার এই টাকাটা না থাকে, যে আমি বললাম যে না আমার 40 টাকা আছে, সো কি হলো, ও আই এম সরি, আমার কাছে অ্যাকচুয়ালি কোনো টাকা নাই। ঠিক আছে, তো এটাই হলো কি কন্ডিশন, সিম্পল লজিক দিয়ে বোঝানো হয়েছে যে আপনি যদি আপনার যে স্টেটমেন্ট আছে এটাকে বলছি আমরা কি কন্ডিশন, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে আপনি এই লাইনে আসবেন, এখানে কাজ করবেন। আর যদি এই কন্ডিশনটা ফলস হয়ে যায়, তাহলে আপনি এইখানে চলে আসবেন। সো এই ব্যাপারটাকে আপনারা ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু বলেন। জি ভাই বুঝছি। মোটামুটি ক্লিয়ার স্যার। জি ক্লিয়ার। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ।
সো যেহেতু এটা আমরা ক্লিয়ার, এবার আমরা আরেকটু মানে কি বলা যায়, আপার অপশনটা বুঝি, মানে আপার বুঝি। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমি বলেছি এখানে যে আপনার কাছে কি 50 টাকা আছে কিনা। আমরা এখানে বলেছি হ্যাঁ, যদি 50 টাকা থাকে তাহলে ইয়েস আই হ্যাভ, নো আই এম সরি। আচ্ছা, এখন যদি বলি ধরেন হচ্ছে দেখেন যে আমার যদি 40 টাকা না, আমার কাছে ধরেন 60 টাকা আছে বা 100 টাকা আছে, তার মানে কি আমার কাছে 100 টাকা থাকা মানে তো 50 টাকাও আছে, রাইট? আচ্ছা, তো এবার ধরেন হচ্ছে আমার কি হবে ব্যাপারটা, সেক্ষেত্রে আই এম সরি হয়ে গেল। তাহলে তার মানে কি হলো? তার মানে হলো যে আমার কন্ডিশনটা এখানে, মানে এখানে আমার কন্ডিশনটা ভুল হচ্ছে। হয়তো আমি এখানে মিথ্যা কথা বলছি বা আমার কি লজিক্যালি ভুল হচ্ছে, তাই না? তো আমার এখানে কি হবে, আমি এখানে যেটা করব যে আমার দেখতে হবে যে হ্যাঁ 50 টাকা বা তার কম কিনা, 50 টাকা কম কিনা। যদি 50 টাকার বেশি হয় তাহলে তো বলবো যে হ্যাঁ আমার কাছে আছে, আসলে 50 টাকার বেশি আছে বা 50 টাকাই আছে, বেশি থাকলেও আছে। কিন্তু আমি যদি বলি যে এখানে 100 টাকা আছে বাট আমার কাছে 50 টাকা নাই, সেটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হলো না, তাই না? আচ্ছা, তো এটা আগের মতোই থাকুক, আমরা এখানে নতুন করে কোড লিখবো, আবার সেম জিনিসটাকে এখানে কপি করব। সো কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, তো এখন এখানে আমি বললাম যে ঠিক আছে, হ্যাভ মানে আমি 50 ধরলাম বা আমি এখানে 100ই ধরলাম। আমি এইখানে এই জায়গাটাতে আমি একটু চেঞ্জ করব। সো এটাকে আমরা বলছি হচ্ছে ইকুয়াল ইকুয়াল, যেটা আমরা এই অপারেটর, বেসিক্যালি আমরা এখানে যে জিনিসটা দেখছি অপারেটর, এরিথমেটিক, বিটওয়াইজ কম্পারিজন এন্ড অ্যাসাইনমেন্ট। সো অ্যাসাইনমেন্ট যেটা, সেটা আমরা অলরেডি করেছি, যেটা আমরা বলছি এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। দেখেন, এটা হলো অ্যাসাইনমেন্ট, কারণ আমি 50 টাকা এই ভেরিয়েবলের মধ্যে দিচ্ছি, মানে 50 টাকা আমি ভেরিয়েবলে অ্যাসাইন করে দিচ্ছি, ঠিক আছে? আর এখানে আমি যেটা ডাবল ইকুয়াল ইউজ করেছি, এটাকে বলছে বিটওয়াইজ অপারেশন, বা এটাকে বলা হয় হচ্ছে লজিক্যাল অপারেশন। মানে হলো আমার দুইটা পাশ সমান কিনা, যেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড। আমরা এর আগে ম্যাথমেটিক্স করেছি, আপনাদের খেয়াল আছে কিনা, যে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আর ইকুয়ালস। মাইকটা একটু মিউট, মাইকটা একটু মিউট করুন। মাহবুব, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো মাহবুব, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। জি, মানে যে ব্যাকগ্রাউন্ড একটু দেখেন। এবার কি একদম কম ছিল? জি ভাই। আচ্ছা, সো এই গেল হলো আপনার আমি যেটা বললাম যে হ্যাঁ, এখন আমরা যে জিনিসটা চেক করব সেটা হলো, আমরা এখানে বলছি যে আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো আমার ইকুয়াল কিনা। আর এখন আমরা এইখানে যে জিনিসটা দেখব সেটা হলো যে এটা আমরা বলছি যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কিনা, আর আমরা এইখানে বলবো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কিনা, অথবা একটা আরেকটার চেয়ে বড় কিনা, মানে লেস দেন অর ইকুয়ালস টু, অর বিগার দেন অর ইকুয়ালস টু। যেমন আমি যদি এখানে এগুলা লিখতে যাই, সো ম্যাটারটা হচ্ছে এরকম যে লেস দেন অর ইকুয়ালস টু, তারপরে হচ্ছে বিগার দেন অর ইকুয়ালস টু, আরেকটা জিনিস ইউজ করছে যেটা আমরা যে দুইটা সাইডই ইকুয়াল কিনা। তাহলে এখন যদি আমি একটু লজিক্যালি চিন্তা করি, দেখেন আমাদের কি হবে, যে এই হ্যাভ মানি থেকে আমার এই টাকাটা কি বড় না ছোট, কোনটা হবে বলেন তো? মানে এখানে আমরা কোন অপারেটরটা বসাতে পারি এই জায়গায়? স্যার অর অপারেটর হবে, এটা গ্রেটার দেন। এইটা এইটা না স্যার, অর If অপারেটর have- হবে না, দুটো লজিক ব্যবহার। হ্যাঁ, সো আমরা এখন তাইলে হচ্ছে এইটাকে ইউজ করতে পারি, রাইট? তাহলে আমার এই জিনিসটা তখন কি হয়ে যাবে, হ্যাঁ আমার কাছে আছে, কারণ আমি বলছি 50 টাকা বা তার চেয়ে বেশি কিনা, ঠিক আছে? 50 টাকা বা তার চেয়ে বেশি কিনা। যদিও এখানে আমাকে আরো কিছু অপারেটর আছে, যে জাস্ট কি বলা যায়, যে কি বলে লেস দেন অর কি বিগার দেন, এই দুইটাও কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি ইকুয়াল ছাড়া। যেমন আমি যদি এখানে বলি ধরেন যে ইজ গ্রেটার দেন
49 সেম জিনিসটাই হলো কিন্তু লজিক্যালি, রাইট? যে আমার 49 থেকে বড় মানে কি, 49 থেকে 50 অবভিয়াসলি বড়, তার মানে ম্যাটারটা হয়ে গেল সেম। আমি তো চাচ্ছি 50, তো ঠিক আছে, এর জন্য আমি 49 লিখে দিলাম, 49 এর চেয়ে বড় কিনা। আর যদি আমি 50 লিখি তার মানে কি 50 পর্যন্ত তো আমাকে হচ্ছে ট্রু হতে হবে, 50 নিচে গেলে না হচ্ছে ফলস হবে, তাই না? সো সেক্ষেত্রে আমাকে এখানে একটা ইকুয়ালস টু দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এই গেল হলো আপনার যে আমি যদি লেস দ্যান অর ইকুয়ালস টু যদি আমি চিন্তা করি, ইকুয়ালস টুটা কেন আসবে আর একটু রিপিট করবেন? হ্যাঁ বলছি, এই যে ইকুয়ালস টু, দেখেন আমি বলছি, আপনি এখানে একটু লজিক্যালি চিন্তা করেন। আমি এখানে বলছি যে আপনার কাছে কি 50 টাকা আছে কিনা, রাইট? তার মানে কি 50 থেকে শুরু করে এবার আপনি এর উপরে যা যেতে পারে, তাই না? 50 থেকে শুরু করে এর উপরে আপনি যা যেতে পারে, তার মানে কি আপনার ইকুয়াল হবে কোথায়? 50 এ গেলে, তাই না? তো আমি এখানে যেটা করছি যে ইকুয়াল দিচ্ছি মানে কি, যে আমার 50 এর সমান অথবা তার চেয়ে বড়, 50 এর সমান অথবা তার চেয়ে বড়, যে 50 এর সমান হোক অথবা তার চেয়ে বড় অ্যামাউন্ট যদি থাকে তাহলে তো হলোই, আমার তো দরকার 50 টাকা। আপনার কাছে এবার যদি 100 টাকা থাকে তাহলে তো আমি 50 টাকা নিতেই পারি, রাইট? জি জি, এটাই হলো আর কি, এই জন্য আমরা এখানে বলছি যে 50 এর সমান অথবা তার চেয়ে বড়, ঠিক আছে? 50 এর সমান অথবা তার চেয়ে বড়, তার মানে কি আমি হ্যাঁ সরি আমি একটু অনেক লেট করে জয়েন করেছি তো তো হ্যাশটা দিয়ে কি ডিনোট করেছেন যে হ্যাভ মানির নিচে যে হ্যাশ সাইনটা দিয়ে? এইটা জি জি জি, আচ্ছা, এইটা হচ্ছে কমেন্টস, মানে আমি প্রোগ্রামের মধ্যে কমেন্টস করতে পারি এই হ্যাশট্যাগ দিয়ে, কারণ হচ্ছে আমি যদি এখানে কোনো কিছু কাউকে দিক নির্দেশনা দিতে চাই বা আমি কোনো কিছু লিখতে চাই, আমি জাস্ট হচ্ছে এখানে কিছু ডকুমেন্ট করতে চাই, সেটার জন্য আমরা এটা দিছি। কারণ কি প্রোগ্রামিং এর মধ্যে আপনি যাই লিখবেন সেটাই তো সে কাজ করবে। তো এখানে যদি এরকম কোনো কিছু থাকে যেগুলো আমাদের মানে কি বলা যায়, এখানে আমাদের এগুলো কাজে মানে কি বলা যায়, মানে প্রোগ্রামে কাজে লাগবে না, বাট আমার ডকুমেন্টেশনের জন্য লাগবে, তো ওইটার জন্য আমরা এখানে কমেন্টস করি, যেটাকে বলা হয় কমেন্টিং, ঠিক আছে? তো এইটা দিয়ে আপনি হচ্ছে কিছু একটা বুঝিয়ে দিচ্ছেন, যেমন আমরা এখানে বলতে পারি হয়তো এরকম যে এটা হচ্ছে একটা কি বলা যায়, দিস ইজ এ কন্ডিশন, আমি বললাম এখানে কন্ডিশন ফর মানি চেকিং, ঠিক আছে? আমি এইভাবে বলে দিলাম কন্ডিশন ফর মানি চেকিং, মানে আমার নিচের যে কন্ডিশনটা আছে এটা কি জন্য, এটা আমি কি জন্য লিখেছি কোডটা। যেমন ধরেন আমি একটা সফটওয়্যার যখন ডেভেলপমেন্ট করব বা আমি যখন ডেটা সায়েন্সের কাজ করব, তখন আমার হচ্ছে এমনও হতে পারে সেখানে টিম মেম্বার থাকবে, একটা গ্রুপ হয়ে আমাকে কাজটা করতে হতে পারে। তো ধরেন আজকে আমি এই জায়গাটায় কাজ করে গেছি, এখন আমার সাথে যারা কলিগ আছে ওরা এই কোডটা দেখে কি বুঝবে? অ্যাকচুয়ালি কোড দেখে তো সরাসরি কিছু বোঝা যাবে না। তখন সেক্ষেত্রে যদি আমি এখানে একটা ডকুমেন্টেশন করে দিয়ে রাখি যে ভাই আমি এই জিনিসটা চেক করেছি যে এখানে কি মানি আছে কিনা, তখন সেই লাইনটা পড়ে বুঝতে পারবো ও আচ্ছা তাহলে কোডটা এই জন্য লেখা হয়েছে। এটা একটা স্ট্যান্ডার্ড, বুঝতে পারছেন? এটা একটা স্ট্যান্ডার্ড, কমিউনিটি স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এই হলো অবস্থা। সো এই জন্য আমরা এটাকে বলি হচ্ছে কমেন্টিং। এই কমেন্টিংটা আমরা এই জন্য করি যে আমরা যাতে আরেকজনকে বুঝাতে পারি যে এখানে কিছু একটা হচ্ছে, কি হচ্ছে সেটা তুমি বুঝে নাও, ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল। তো আমি এখানে বললাম যে হ্যাভ মানি যদি আমার 50 এর সমান বা তার চেয়ে বড় হয় তাহলে আমার কাছে টাকা আছে, আর যদি 50 এর নিচে হয় তাহলে আমার কাছে টাকা। তাহলে এখন 100 দ্বারা তো কি হলো, আমার এখানে ধরুন হচ্ছে আমি কি বললাম, ইয়েস আই হ্যাভ, রাইট? কারণ আমার কাছে 100 টাকা আছে। এখন এখানে যদি আমি 49 ও দেই তাহলে সে বলবে যে না আমার কাছে নাই, ও আই এম সরি। তাহলে এই জায়গাটা বুঝতে পারছেন কিনা? জি জি, আচ্ছা ফাইন। তো এই গেল হচ্ছে বেসিক্যালি কন্ডিশন, এটাকে আমরা বলি হচ্ছে কন্ডিশন বা ব্রাঞ্চিং। সো কন্ডিশনটা কেন ব্যবহার করছি, যখন আমরা কোনো প্রোগ্রাম লিখতে যাব সেখানে আমাদের ট্রু অর ফলস জাজ করতে হবে অল টাইম, ঠিক আছে? সো ট্রু আর ফলস যদি অল টাইম আমাদের জাজ করতে হয় তাহলে এই কন্ডিশনের সাথে আমাদের প্রতিনিয়ত কাজ করতে হবে, প্রতিনিয়ত, রেগুলার, ঠিক আছে? যেমন আমরা সিম্পল একটা এক্সাম্পল দেখতে পারি, যেমন আপনি ডেটা সায়েন্সে যখন ডেটা সেট নিয়ে কাজ করবেন সেই ডেটা সেটের মধ্যে হাজারো ডেটা থাকবে এক একজন। যেমন আমি হয়তো বলতে পারি এরকম যে এখানে একটা বয়স, মানে এখানে একটা গ্রুপের মেম্বারদের বয়স দেওয়া আছে, বয়স, তাদের এইজ দেওয়া আছে। আমি চাচ্ছি এই মেম্বারদের 10 থেকে মেম্বারদের বয়স হচ্ছে এখানে হচ্ছে মিনিমাম হচ্ছে ধরেন 18,
ম্যাক্সিমাম হচ্ছে ধরেন হচ্ছে আমার 40 এর মধ্যে। তো এর মধ্যে থেকে আমি আবার হয়তো চিন্তা করছি যে যারা হচ্ছে 30+ তাদেরকে আমি একটা ক্যাটাগরিতে ফেলবো, যারা হচ্ছে 30- মানে 30 নিচে তাদেরকে আমি একটা ক্যাটাগরিতে ফেলবো। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, লজিক্যালি দেখতে হবে না যে যারা, আমি সেখানে বলতে হবে না যারা 30 নিচে আসো ভাই তারা একটা পাশে চলে যাও, যারা 30 উপরে আসো তারা একটা পাশে চলে যাও। তাতে আমি কি করলাম, তাদেরকে একটা মানে কন্ডিশন দিয়ে দিলাম যে 30+ হলে তোমরা একটা সাইডে যাও, 30- হলে তোমরা আরেকটা সাইডে যাও। সো এটা কি, এটা ফুললি একটা কন্ডিশন, রাইট? সে যার, তখন সে কি বুঝবে, সে তার বয়স অনুযায়ী সে আরেক পাশে চলে যাবে। এইটা যদি আমি চিন্তা করি, যেমন আমি এখানে বললাম ধরেন হচ্ছে আমি এখানে একটা লিখলাম যে এইজ, বয়স, ঠিক আছে? এই বয়সটা আমি কি করব, বলবো যে এখানে আমার হচ্ছে মাল্টিপল এইজের পাবলিক আছে। সো তাদেরকে আমি কি করব, তাদেরকে আমি বলবো যে তোমরা এক পাশে যাও। তো এখন ধরেন হচ্ছে আমি বললাম যে এইজ হলো আমার, বললাম যে এখানে আমরা এইজ না, এখানে আমরা বলবো হচ্ছে মিনিমাম এইজ। মিনিমাম এইজ হচ্ছে 18, ম্যাক্সিমাম এইজ হলো ধরেন হচ্ছে 40, এন্ড আমরা বললাম হচ্ছে ডিভাইড দি এইজ, সেটা বললাম হচ্ছে আমাদের 30। মানে আমরা এখানে কি করব যে মিনিমাম এইজ হচ্ছে 18, ম্যাক্সিমাম এইজ হচ্ছে 40, আর আমরা বলবো যে ডিভাইড দা এইজ, যেখানে হচ্ছে 30 দিয়ে আমরা ডিভাইড করব। সো আমরা এখানে কি বলতে চাচ্ছি, আমরা এখানে বলতে চাচ্ছি যদি আপনার বয়সটা মিনিমাম এইজ থেকে কি হয়, বড় হয়, মিনিমাম এইজ থেকে বড় হয় কার, যেটা হলো যে আপনার ডিভাইড দা এইজ, মিনিমাম এইজ থেকে যদি ডিভাইড দা এইজ পর্যন্ত হয়, মিনিমাম এইজ থেকে ডিভাইড দা এইজ পর্যন্ত হয়, আমি তাকে বললাম যে ভাই ইউ আর গোয়িং টু লেফট, জাস্ট আমি এটা বললাম। না হলে কি হবে, হয়তো আমার পরেরটাকে আর চেকই করতে হবে না, মানে এর মধ্যে যারা আছে তাদেরকে আমি নিলাম, বাকিদেরকে বলে দিলাম ভাই তোমরা ওই পাশে চলে যাও। তার মানে আমি বললাম, ধরেন হচ্ছে আমি বললাম যে ইউ আর গোয়িং টু রাইট। সো এখন ধরেন আমি এবার একটা লোক আসলো, আসার পর আমি তাকে বললাম যে ভাই তোমার বয়স কত, ঠিক আছে? সো সে কি বলবে যে আমি এখন মানে আমার একটা বয়স আমাকে সে বললো, তো আমি বয়সটা চেক করে হচ্ছে আমি তাকে কি করবো, লেফট রাইটে পাঠাবো, রাইট? তো এখন সেই জিনিসটা আমরা এখান থেকে কিভাবে করবো, আমরা তো জাস্ট বলছি যে এইখানে যে তোমরা কোথায়, এই যে মিনিমাম এজ থেকে 18 এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 40। সো তাদেরকে আমরা বললাম যে ভাই তোমাদের যারা বয়স আছে তাদেরকে তোমরা লেফট সাইডে পাঠিয়ে দাও। এখন কথা হচ্ছে আমি তো একজনের এই জায়গায় দিতে হবে, তারপরে আমি চেক করব, আমি কি চেকিং এর কোনো অপশন রেখেছি, রাখিনি, তাকে আমার তাহলে কি করতে হবে, চেকিং এর অপশন রাখতে হবে। এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা নেব সেটাকে বলা হয় হচ্ছে ইউজার ইনপুট। ইউজার ইনপুট বলতে বোঝাচ্ছে আমরা এখানে এতক্ষণ স্ট্যাটিক্যালি ডেটা দিচ্ছিলাম, স্ট্যাটিক ওয়েতে আমরা নিজেরা দিচ্ছিলাম, আর এবার আমরা দেব ডাইনামিক ওয়েতে। যেমন এখানে আমি বললাম চেক এইজ, বয়স চেক করব আমরা। সো এটার জন্য আমরা কি করব, ইনপুট নামে একটা ফাংশন আছে, এন্ড আমি এখানে বললাম হচ্ছে ইনপুট ফাংশন মধ্যে আমরা এখানে বলে দিতে পারবো এন্টার ইওর এইজ। আমি বললাম এখানে এন্টার ইওর এইজ, আপনার বয়সটা দেন। তো এখন যদি আমি দেখেন রান করি, এই যে দেখেন সে আমাকে একটা ইনপুট দিতে বলতেছে, সেখানে আমাকে একটা ইনপুট দিতে বলতেছে যে আপনার বয়স কত। তো এখন আমি যদি এখানে বয়সটা দেই, ধরুন আমি এখানে বললাম যে বয়সটা যেটা দিচ্ছি এটা আমি প্রিন্ট করবো আগে। তো আমি এখানে প্রিন্ট করার জন্য কি করতে হবে, আমাকে এই প্রিন্টের জন্য আমি যেখানে বয়সটা নিচে ভেরিয়েবলটা সেটা আমাকে এখানে দিতে হবে, রাইট? তো আমি এখানে বললাম চেক আন্ডারস্কোর এইজ, ঠিক আছে? তো এবার আমি এটাকে স্টপ করে দেব, এটা তো আমার অলরেডি রান করতেছে, কারণ কি যতক্ষণ আমি ইনপুট দেব ততক্ষণ পর্যন্ত এটা আমার রান করতে থাকবে। তো আমি এটাকে আগে ক্লোজ করে দিলাম, বন্ধ করে দিলাম রান করা। এবার আমি হচ্ছে ধরেন এখানে রান করব, আবার রান করলাম। সো রান করার পরে দেখেন কি হচ্ছে, এই রান করার পরে সে আমাকে বলছে এখানে আমার বয়স দেওয়ার জন্য। সো ধরেন আমি বয়স দিলাম, সে ফর এক্সাম্পল আমার বয়স দিলাম হচ্ছে আমি 35, ফাইন। দেখেন সো এখানে কি বলছে, চেক ইজ নট ডিফাইন্ড, ও সরি এখানে আমার কেটা বড় হয়ে গেছে, ঠিক আছে? রান করলাম, আমি বললাম 35, ওকে। সো দেখেন 35 সে আমাকে দেখাচ্ছে কোথায়, এই যে আমি যে সেখানে আমাকে দেখাচ্ছে। আর এখানে আমার কি বলছে, ইউ আর গোয়িং টু লেফট। এখন কথা হলো দেখেন আমাকে লেফটে যেতে বলছে, আসলে কি আমি লেফটে যাব, কারণ আমি তো বয়স চেকই করি না, আমি 35, আমার তো রাইটে যাওয়ার কথা ছিল।
কিন্তু আমি তো এখানে এটা চেক করিনি। তো সো এখন আমাকে কি করতে হবে, চেক করতে হবে। চেক করব আমি অ্যাকচুয়ালি কার সাথে, চেকটা আমি এখানে যে করব, আমি এখানে ধরেন আমার বয়সটা কত 35, তার মানে আমি এখানে ডিভাইড করছি কার সাথে, আমি এখানে ডিভাইডটা করছি কার সাথে, মানে আমি এখন এই যে চেকিংটা, আমার যে বয়সটা আমি ইনপুট নিচ্ছি, এই চেকটা আমি কার সাথে করবো এখানে বলেন তো, এই তিনটার মধ্যে? হ্যাঁ, Divide the age. 40 সাথে ম্যাক্সিমাম এজ না ও, divide ম্যাক্সিমাম 30 এজ তো আমার এটা তো ম্যাক্স, মানে এটার উপরে তার এরকম। 30 সাথে হবে স্যার। 30 সাথে ডিভাইড দ্য এজ। রাইট, 30 সাথে হবে, তাই না? তার মানে কি, এবার আমি চেক করব এইখানে যে আমি যদি আমার এই যে এইজ যেটা আছে, চেক এইজ, যেমন আমি এখানে বলছি ডিভাইড দা এইজ, হ্যাঁ, সেটা আমি কি বলবো, যদি আমার মিনিমাম এইজ থেকে সরি চেক এইজ যেটা আছে, ডিভাইড দা এইজ যদি চেক এইজের চেয়ে বড় হয়, ধরেন আমি যে এইজটা নিচ্ছি সেটার থেকে যদি বড় হয়, তাহলে কোথায় যাবে? আমি বলছিলাম যে 30 থেকে বড় হলে যাবে রাইটে, 30 থেকে ছোট হলে যাবে লেফটে, তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? এখন রাইটে যাবে স্যার। হুম, এখন চেক এইজ যদি মানে 30 উপরে হয় তাহলে ও রেজাল্ট আসবে গোয়িং টু রাইট। রাইট, হ্যাঁ, আর এটা হলে লেফট যাবে। তা এখন এখানে কি আমি বয়সটা কি বলছি যে আমার 30 এর চেয়ে এটা বড় না ছোট চেক এইজটা? চেক এইজ তো স্যার 30 এর চেয়ে বড়। আচ্ছা, এখানে আমরা একটু বিগার দ্যান চেক এইজ, ডিভাইড দ্য দ্যান চেক এইজ। ডিভাইড দা এইজ কত 30, আর আমি দিচ্ছি কত, ধরেন 35, 30, তাহলে বড় কে হলো বড় 35। 35, তার মানে কি এখানে কি আমার বড়র জন্য কি দেওয়া দরকার ছিল না? গ্রেটার এটা কি আমার, এটা কি এটা ট্রু না? ইয়েস স্যার। ট্রু। কিন্তু যদি আমার এইটা হয় তাহলে আমার কি হবে, এটা যদি হয় তাহলে আমার কি হবে, ফলস। ফলস। তাহলে এখন আমার কি হওয়া উচিত এখানে, লেফট অর রাইট? Right. মানে over. এই জায়গাটা কি লিখবো, লেফট লিখবো না রাইট লিখবো? আমি তো রাইট নিচে লিখে রাখছি, এখন এখানে লেফট লিখেছি, এখানে কি লেফট হবে না রাইট হবে বলেন তো, এইখান থেকে বলেন, এইখান থেকে বলেন। স্যার উপরে লেফট এর জায়গায় রাইট হবে। এখানে কি রাইট হবে? টু। জি স্যার, আপনি শিওর? জি স্যার। যদি আপনার চেক এইজে যদি আমি ইনপুট হিসেবে 35 দিই, হ্যাঁ, তাহলে ওটা রাইট আমার হবে না। চেক এজটা কত দেখেন, আমার চেক এজটা হচ্ছে 35 আর আমার ডিভাইড এজটা কত 30, তো 30 এর চেয়ে কি 30 ছোট না? আমরা চিহ্নটা কি দিছি এখানে দেখেন, লজিক্যাল চিহ্নটা কি দিছি এখানে, এইটা দিছি, এটা তাহলে এটা ফলস হয়ে গেল না? জি, ফলস হলে আসলে কি তো হবে? নিচে ইয়েস, ফলস মানে কি, আমি এখানে বলছি 30 থেকে 35 ছোট, তার মানে এটা ফলস হয়ে গেল না? তাহলে জি। এইটা আসবে এইখানে না, আমি তো বলতেছি এটা হ্যাঁ। এইখানে থাকবে, তাই না? তার মানে কি আমার 30 হলো কি 35 এর চেয়ে কি ছোট, ছোট হলে তো সে লেফটেই থাকবে, আর না হলে কি রাইটে যাবে না? কারণ এখন আমরা যদি দেই রান করি, তো এর কি এরর দিচ্ছে, এক মিনিট। ও আচ্ছা, সরি, এখানে একটা ব্যাপার আছে, যখন আমরা কোনো কিছু ইনপুট নেব এইভাবে, তখন সে এটাকে বাই ডিফল্ট স্ট্রিং ব্যাক করে, স্ট্রিং, বুঝতে পারছেন? আমরা এখানে প্রিন্ট লিখেছি না চেক এইজ, আমরা এটাকে একটা কাজ করি, আমরা এটাকে লিখবো হচ্ছে ধরেন টাইপ, সো এটা দেখেন, এটা সে আবার হচ্ছে বলবে এটা স্ট্রিং, এই যে দেখেন, দেখছেন ক্লাস হচ্ছে স্ট্রিং। সো স্ট্রিং এর সাথে ইন্টিজারের কম্পেয়ার করা যায় না, এটা আমরা গতকালকেই বলেছি, খেয়াল আছে যে স্ট্রিং ভ্যালু যদি এটা মানে নিউমেরিকও হয়, তাহলে সেটা কি হবে না, তার সাথে কম্পেয়ার করা যাবে না। তো এখন আমরা একটা কাজ করি, আমরা এখানে কম্পেয়ারের জন্য এইটাকে আমাদেরকে বলা হয় টাইপ কাস্টিং, মানে আমি এটাকে স্ট্রিং থেকে ইন্টিজারে নিব। তো গতকালকে আমরা আচ্ছা টাইপ কাস্টিংটা দেখে নিই। সো টাইপ কাস্টিং করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে ব্র্যাকেট দেব, বলে দেবো হচ্ছে ইন্ট, মানে হচ্ছে ইন্টিজার, আমরা স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করে নিলাম। এখন আমার এটা কাজ করবে,
সো আমি এখানে বললাম হচ্ছে আমার 35। সো কি বলবে দেখেন, ইউ আর গোয়িং টু রাইট, তাই না? কারণ কি, আমরা তো রাইটেই যাব, কারণ কি 35 তো 30 এর চেয়ে বড় নাকি? 35 30 এর চেয়ে বড় না? জি 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 তার স্যার। মানে আমরা তো রাইটেই যাব। তো এটা ঠিকই আছে, এটা এখন যেভাবে আছে পুরোপুরি ঠিক আছে, আমরা কন্ডিশনটা লিখেছি ওইভাবে। আর যদি এটা এইভাবে হতো, ঠিক আছে, তাইলে হতো এই জায়গায় রাইট, এই জায়গায় লেফট। কারণ আমি বলছি চেক এইজটা যদি ডিভাইড এইজ থেকে বড় হয়, তার আমি 35 দিয়ে তো বড়ই লিখেছি, তখন আমার এটা হতো রাইট, এটা হতো লেফট। যেমন আমি এখন এটাকে রান করি, দেখেন সে বলবে লেফট, দেখছেন? কারণ এইটা তার সঠিক, মানে এইখানে সে তার সঠিক, ঠিক আছে? সেই জন্য আমরা এখানে লজিক অনুযায়ী সবকিছু লিখবো, খেয়াল রাখতে হবে যে আপনার এখানে যে লজিকটুকু হবে সেই লজিক অনুযায়ী আপনি এখানে আপনার স্টেটমেন্টটা লিখবেন। সো এখন আমি যদি একে রান করি 35 বলি, এখন সে বলবে যে হ্যাঁ রাইট, কারণ আমাদের 30 বেশি হলে তাকে আমরা রাইটে পাঠাবো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে কন্ডিশন। সো এই কন্ডিশনের মধ্যে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় হচ্ছে নেস্টেড কন্ডিশন। আমরা যেটাকে বলা হচ্ছে নেস্টেড কন্ডিশন। নেস্টেড মানে হলো কি জানেন? নেস্টেড হলো একের ভিতর আরেক। যেমন আমি আপনাকে একটু আগে প্রশ্ন করেছিলাম যে ধরেন আমি আপনাকে কোশ্চেন করলাম, ভাই আপনার কাছে কি 50 টাকা হবে? ধরেন আপনার পকেটে 50 টাকা আছে, ঠিক আছে, কিন্তু আমি বলেছি আবার হয়তো যে আপনার কি এই টাকাটা কাজে লাগবে, না লাগলে আমাকে দেন। তার মানে এখানে আমি আরেকটা কন্ডিশন দিছি যে আমার যদি টাকাটা কাজে লাগে তাহলে আপনি আমাকে দিবেন, এই সরি, টাকাটা যদি আপনার কাজে না লাগে তাহলে আমাকে দিবেন, আর যদি কাজে লাগে তাহলে আমাকে দেওয়ার দরকার নেই। তার মানে কন্ডিশন কিন্তু এখানে আমরা দুইটাই ইউজ করেছি। প্রথমে জিজ্ঞেস করেছি আপনার কাছে কি 50 টাকা আছে কিনা, এটা একটা কন্ডিশন। সেকেন্ড আরেকটা কন্ডিশন জিজ্ঞেস করলাম যে হ্যাঁ 50 টাকা থাকলে আমি বলবো আপনাকে, এখানে একটা ব্যাপার আছে, 50 টাকা একমাত্র থাকলে আমি আপনাকে বলবো ওই টাকাটা আমাকে দেন, ঠিক আছে, যে বা আপনার কি টাকাটা কাজে লাগবে কিনা। কিন্তু 50 টাকা যদি নাই থাকে তাহলে তো আমাকে আর ওটা আপনাকে আর জিজ্ঞেস করারই দরকার নেই। তা আমরা এখন ওই রকম একটা লজিক লিখবো যে টাকার ব্যাপারটা কোথায়, উপরে না? আচ্ছা, সো এখানে আমি বললাম, আচ্ছা এখানে আমি বললাম যে যদি আপনার কাছে 50 টাকা বা তার চেয়ে বেশি থাকে, ইয়েস আই হ্যাভ। কিন্তু আমি আপনাকে আবার জিজ্ঞেস করলাম যে যদি ডু ইউ কি বলা যায়, ডু ইউ, বা এটা আমি জাস্ট নিড লিখলাম, নিড, ঠিক আছে? তো নিড দিয়ে আমি এখানে বললাম হচ্ছে নিড নামে একটা ভেরিয়েবল নিলাম, আর এখানে বললাম হচ্ছে আপাতত আমি ফলস, ফলস, ঠিক আছে? আমি বললাম নিড ইকুয়ালস টু যদি ট্রু হয়, মানে আপনার যদি প্রয়োজন হয়, নিড মানে কি ট্রু যদি হয় মানে আপনার প্রয়োজন, তার মানে আমি এখানে বললাম যে নিড প্রয়োজন যদি ট্রু হয় তাহলে আমরা বলবো হচ্ছে যে সো ইটস ওকে, ইটস ওকে, আই উইল ম্যানেজ, এটা লিখলাম। আর যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আমি লিখলাম যে সো প্লিজ গিভ মি দ্যাট, ঠিক আছে? সো আমি এখানে বলছি দেখেন আপনার নিড প্রয়োজন কিনা, আমি ফার্স্ট জাস্ট ফলস লিখে রাখলাম যে দরকার, ধরেন আমি জাস্ট ধরে নিলাম প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি বললাম যে ঠিক আছে আমাকে তাহলে ওটা দেন। আর যদি আপনার প্রয়োজন থাকে তাহলে আমাকে বলবো যে দরকার নাই, আমি এটা ম্যানেজ করে নিই। সো এবার আমি যদি এটাকে রান করি তখন কি হবে দেখেন, আমার কাছে তো টাকাই নেই, সো আমি কি বললাম আই এম সরি। কিন্তু আমি যদি আমার কাছে বলি যে না আমার কাছে টাকা আছে, আমি বললাম 70 বা 73 টাকা আছে, যাই হোক, তো আমি এটাকে রান করলাম, সো ইয়েস আই হ্যাভ, তারপরে দেখেন কি বলছে, সো প্লিজ গিভ মি দ্যাট। কারণ কি যে আমাকে আমার এই মানে গিভ কেন বলছি যে হ্যাঁ তার আসলে এটা প্রয়োজন নাই, ঠিক আছে, তার আসলে এটা প্রয়োজন নাই, দ্যাটস ওয়াই সেটাকে চাচ্ছে। আর আমি যদি বলি যে নিড ইকুয়ালস হচ্ছে ট্রু, হ্যাঁ তার প্রয়োজন আছে মানে আপনার প্রয়োজন আছে, তখন আমি যদি একে রান করি তখন কি বলবে, ইটস ওকে আই উইল ম্যানেজ। এটাকে বলা হচ্ছে নেস্টেড কন্ডিশন, এটাকে মূলত বলা হয় নেস্টেড কন্ডিশন। মানে এই একটা কন্ডিশন ফার্স্টলি আপনি চেক করবেন, যদি এইটা ট্রু হয় তাহলে সে এইখানে এসে আবার আরেকটা কন্ডিশন চেক করবে, না হলে এখানে কোনো প্রকার কন্ডিশন, যদি এটা ফলস হয়ে যায় তাহলে সে এখানে আসবেও না, কন্ডিশনও চেক করবে না, সে এখান থেকে আবার মানে এখান থেকে ডিরেক্টলি এখানে চলে আসবে যে ও আই এম সরি।
আর যদি প্রথম কন্ডিশনটা ট্রু হয় মানে এইটা, তাহলে সে এখানে এসে আরেকটা কন্ডিশন চেক করবে। ঠিক আছে, তো এটাই হলো মূলত নেস্টেড কন্ডিশন, যে একটা কন্ডিশন চেক করার পর আমি আরেকটা কন্ডিশন চেক করব। তো এটা কি বোঝা গেছে? ভাই আবার বুঝাইলে ভালো হতো। আচ্ছা, মানে আপনি ধরেন হচ্ছে আমি আপনাকে বললাম যে আপনার কাছে 50 টাকা আছে কিনা, রাইট? আচ্ছা, যদি থাকে তাহলে তো আপনি আমাকে দিবেন, তাই না? না থাকলে তো দিবেন না। আচ্ছা, এখন 50 টাকা আপনার কাছে আছে, এটা সত্য, সমস্যা নাই। 50 টাকা আপনার কাছে আছে, এটা সত্য, কিন্তু ওই 50 টাকাকে আপনার প্রয়োজন কিনা আমি আবার আপনাকে জিজ্ঞেস করলাম। দেখেন, প্রথম জিজ্ঞেস করেছি ভাই 50 টাকা আছে, আপনি বললেন আছে, তার মানে কি একটা কন্ডিশন ট্রু হয়ে গেল আমার। আচ্ছা, ভালো কথা। এখন 50 টাকা থাকলেই যে আপনি আমাকে দিয়ে দিতে পারবেন এমন তো কোনো কিছু না। আমি যদি বলি যে ভাই 50 টাকা আপনার কি লাগবে কিনা, যে 50 টাকা আপনার পকেটে আছে সেটা কি আপনার প্রয়োজন কিনা, তার মানে আমি আপনাকে আরেকটা কন্ডিশন দিলাম। তার মানে দেখেন, প্রথম কন্ডিশনটা ট্রু হলেই হচ্ছে সেকেন্ড কন্ডিশনে আপনি আসবেন। যদি আপনার কাছে টাকাই না থাকে তাহলে তো আমার আপনাকে জিজ্ঞেস করার দরকার নাই যে ওটা আপনার লাগবে কিনা। বুঝাইতে পারছি? তো এই ব্যাপারটাই হলো নেস্টেড কন্ডিশন, মানে একটা ট্রু হলেই আরেকটা কাজ করবে, যদি ওইটা ফলস হয়ে যায় তাহলে পরেরটা আর কাজ করবে না। ঠিক আছে, তো এটাই হলো নেস্টেড। ঠিক একটু আছে, ইন্টারাপশন করছি। আমি একটা ফর্ম দিয়েছি অনেকক্ষণ আগে, একটু সবাই একটু ফিল আপটা করে ফেলেন। এটা এটা খুবই জরুরি আর কি, আপনাদের মেইনটেনেন্সের জন্য এটা খুব জরুরি, আপনি একটু ফিল আপ করে ফেলেন। থ্যাংক ইউ। আমি গতকালকে ছিলাম, আমি তো আজকে লিংক পাইনি, আমি অন্য একজনের মাধ্যমে পেলাম লিংকটা। আচ্ছা, আজকে আপনারা লিংক পাননি মানে, কিন্তু ওইটা পাঠানো তো হয়েছে, কিন্তু মনে হয় লিংকটা মানে কাজ করেনি, এরকম প্রবলেম হয়েছে। পরে আমি আবার আপনাদেরকে মেইল করেছি। পাস করতে আসছিল সেই জন্য জয়েন করতে পারিনি। আচ্ছা, ওইটাতে একটু টেকনিক্যাল এরর হয়েছে আর কি। ঠিক আছে, আপনি ওকে, ঠিক কাইন্ডলি একটু আপনার একটু আজকে ফিল আপ করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। সো এবার আমরা এইখানে হচ্ছে নেস্টেড কন্ডিশন বুঝতে পারলাম। সো এরপর আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ইফ ইলস ল্যাডার। আচ্ছা, ইফ ইলস ল্যাডারটা কি অ্যাকচুয়ালি? ল্যাডার মানে হলো আমরা এখানে বুঝতেছি যে একটা কন্ডিশন ঠিক হলেই এর ভিতরে আরেকটা কন্ডিশন চেক করব, আর ওটা হচ্ছে সিরিয়াল ওয়াইজ চেক হবে। ধরেন সিরিয়াল ওয়াইজ চেক বলতে কি, যেমন আপনি যদি চিন্তা করেন একটা সিজিপিএ ক্যালকুলেটর। সিজিপিএ ক্যালকুলেটর বলতে কি, একটা স্টুডেন্ট যদি সিজিপিএ থাকে তার হচ্ছে 2, তাহলে তার হচ্ছে কি, ধরেন সে পাইলো ডি গ্রেড। আচ্ছা, একটা স্টুডেন্ট যদি সে সিজিপিএ পায় 3, তাহলে সে পেলো হতো ধরেন হচ্ছে এ গ্রেড। আচ্ছা, আরেকটা স্টুডেন্ট যদি পাইলো সে হচ্ছে ধরেন কি বলা যায় 80, তাহলে সে কি পেলো ধরেন এ প্লাস। তার মানে কি, এখানে কতগুলো কন্ডিশন আমরা চেক করব? 3টা কন্ডিশন, রাইট? আমরা এখানে 3টা কন্ডিশন চেক করলাম। আচ্ছা, আমাকে জাস্ট হচ্ছে একটু 5টা মিনিট একটু ব্রেক দেন, আমি একটু আসতেছি। আমি একটু 5টা মিনিট ব্রেক চাচ্ছি, হ্যাঁ? সিজিপিএ ক্যালকুলেটরের সিজিপিএ ক্যালকুলেটরের যে ব্যাপারটা সেটা আবার হচ্ছে একটু ডিফারেন্ট, যেটা হচ্ছে এটা থেকে একটু ভিন্ন। এখানে হচ্ছে আমরা বলছি একটা কন্ডিশন ট্রু হলেই কেবল আরেকটা কন্ডিশনে যেতে পারবে, বাট ওইটা হলো এরকম একটার পর একটা চেক করতে থাকবে। যেমন এটা কি হতে পারে, ধরেন আমরা একটা কাজ করি, এইখানে আমরা একটা এক্সাম্পল দেই, নিচে আরো এক্সাম্পল দেওয়া আছে, সো ওগুলো থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন। আমি ডিফারেন্ট একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আমি একটা স্টুডেন্টের সিজিপিএ হিসাব করব। সো ধরেন তার সিজিপিএ আপাতত এখন হচ্ছে আমি 0 করে দিলাম। আচ্ছা, এখানে আমি বললাম যদি, দেখেন এখানে আমরা হচ্ছে মাল্টিপল কন্ডিশন ব্যবহার করব। যদি সিজিপিএ ইজ ইকুয়ালস টু, মানে হচ্ছে ধরেন আপনার বিগার দেন, ধরেন হচ্ছে পাস মার্ক কততে বলা যায়, ইজ ইকুয়ালস টু, আচ্ছা 0 বললাম, 0। তারপর এখানে একটা অপারেটর ইউজ করব যেটাকে বলা হয় হচ্ছে এন্ড। এই যে এন্ড, সিজিপিএ ইজ লেস দেন অর ইকুয়ালস টু, ধরেন আমরা কত বলতে পারি, কততে পাস, 2,
নাকি 2.0 বা 2, যাই হোক। এখানে আমরা দেখেন দুইটা কন্ডিশন, একটা মানে একটার ভিতরে মানে আমরা একটা এরিয়া করে দিছি। এরিয়াটা বলতে কি, যে 0 থেকে 2 এর মধ্যে যদি কেউ থাকে তাহলে সে ধরেন হচ্ছে হবে এরকম যে এফ, সে ফেল করলো। আরেকটা কন্ডিশন দিলাম যে এরপরে, ঠিক আছে, ই এল আই এফ, ইলিফ মানে এলস ইফ, এটা হচ্ছে কিন্তু যদি। একটু আগে আমরা যেটা ইউজ করছি এটা হচ্ছে ইফ, এবার আমরা ইউজ করছি ইলিফ কিন্তু যদি। সো এখানে আমরা যদি বলি হচ্ছে এরকম যে আবার সেম আগের মতো কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করলাম। এখানে আমি এবার হচ্ছে বললাম যে 2, এটা হচ্ছে ধরেন 2 এর নিচে হবে, এই জিনিসটা আসলে ইকুয়াল হবে না, এটা 2 এর নিচে হবে। আর আমি বললাম এখান থেকে 2 সমান বা তার থেকে বড় হয়, এবং এটা যদি ধরেন 2 পয়েন্ট, আচ্ছা আমি 2 না বলে আমি 3 বললাম, আমি জাস্ট একটু শর্টকাটে দিলাম প্রিন্ট। আমি এখানে বললাম হচ্ছে ধরেন এটা সি, সে সি পেয়েছে, সি বা সি, তার গ্রেড হচ্ছে সি। সেম ভাবে বাকি জিনিসও হবে। দেখেন আমি কয়েকটা কন্ডিশন এখানে চেক করছি, যেমন এখানে এখন আমি বলছি যে এটা হবে হচ্ছে লেস দেন 3, আর এখানে আমি বলবো 3 এর সমান বা তার চেয়ে বড় হয়ে যদি এটা 4 হয় তাহলে হচ্ছে ধরেন তার আমি বললাম বি। আর সেম ভাবে যদি আমি এখানে বললাম, এখানে আমি বললাম যে এটা 4 এর চেয়ে ছোট হবে, আর এটা হবে হচ্ছে 4 এর সমান, এন্ড হলো এটা বললাম হচ্ছে 5, তাহলে সে হলো ধরেন এ। ঠিক আছে, তো এভাবে করা যায়, অথবা আমরা জাস্ট হচ্ছে 5, হ্যাঁ 5 এর ভিতরে যদি থাকে তাহলে হচ্ছে সে এ। আর ইলস আমরা বললাম হচ্ছে ধরেন লাস্টলি আমরা জাস্ট বললাম যে আমরা আসলে, ঠিক আছে, এখানে আমরা বললাম যে ইউ ইউ হ্যাভ নো রেজাল্ট, কারণ আমাদের কাছে কোনো রেজাল্ট হয়তো আসে না। ঠিক আছে, তো ধরেন আমরা এখানে কি বলছি যে সিজিপিএ যদি 0 থেকে 2 হয় তাহলে সে এফ, সিজিপিএ যদি 2 থেকে 3 হয় তাহলে সে সি, সিজিপিএ যদি 3 থেকে 4 হয় তাহলে আরেকটা, সিজিপিএ যদি 4 থেকে 5 হয় তাহলে আরেকটা। তাইলে আমরা কয়টা কন্ডিশন ইউজ করলাম এখানে? আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, টোটাল চারটা আমরা হচ্ছে কন্ডিশন ইউজ করেছি, চারটা। যে আমরা প্রথম বলেছি 0 থেকে 2 হলে একটা, 2 থেকে 3 হলে আরেকটা, 3 থেকে 4 হলে আরেকটা, 4 থেকে 5 হলে আরেকটা। এখন আমার কত আছে? 0। আমি যদি এখন এটাকে রান করি তার মানে কি আমি এফ পেয়েছি, রাইট? এই যে দেখা যাচ্ছে কি আমি এফ পেয়েছি। ঠিক আছে, আর যদি আমি ধরেন বললাম যে আমি 0 না, আমি এখানে হচ্ছে ধরেন ইয়ে পেলাম 3 পেয়েছি, তাহলে কি হবে? রান করলাম বি, তার মানে কি আমি 3 হলে কি বি পাওয়ার কথা না? 3.5 লিখি বি, রাইট? এখন যদি আমি 3.9 পর্যন্ত লিখি তাহলেও আমি বি, বাট আমি যদি এখানে এখন 4 লিখি তাহলে আমার কি হলো? এ হয়ে গেল, কারণ 4 থেকে 5 এর মধ্যে আমি এ। সো এটা হচ্ছে আরেকটা কন্ডিশন, যেটাকে আমরা আরেকটা কন্ডিশন, এটাকে বলা হয় হচ্ছে একের পর এক, মানে এটাকে বলা হয় যে সিরিয়ালের মতো আর কি, সিরিয়াল কন্ডিশন, যেটাকে মূলত প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় ল্যাডার। এটাকে বলা হয় ইফ এলস ল্যাডার। ঠিক আছে, তো এই হলো হচ্ছে আপনার বেসিক্যালি আরেক রকমের কন্ডিশন। এখানে আমরা এন্ড এর পরিবর্তে যদি এম্পারস্যান্ড সাইনটা ইউজ করি তাহলে কি কোনো এরর আসবে? এম্পারসেন্ট আসলে এই ক্ষেত্রে মনে হয় অ্যাকসেপ্টেবল না, বুঝতে পারছেন? এম্পারসেন্ট অ্যাকসেপ্টেবল না, কারণ পাইথন হচ্ছে এই ক্ষেত্রে এন্ড এবং অর ইউজ করার সাজেস্ট করে, আর এম্পারসেন্ট ইউজ করা হয় হচ্ছে অন্য ব্যাপারে, যেটা হচ্ছে মানে পুরোটাই সিম্বলের মধ্যে চলে যায়। ঠিক আছে, সো ওটাও আমরা দেখবো, সমস্যা নেই। আপাতত হচ্ছে আমরা এইখানে আগে এই বেসিক জিনিসটাকে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এলসটা আরেকটু ক্লিয়ার করবেন যে এলসটা প্রিন্ট ইউ হ্যাভ নো রেজাল্ট, সো এখানে প্রিন্টটা দিয়ে আপনি কোন লজিকটা শো করেছেন? এটা জি জি জি, ধরেন হচ্ছে এখন আমার হাতে 5 এর চেয়ে বেশি আছে 7, সো এটা তো আমার ভুল, তাই না? এখন আমি যদি এই ধরনের কোনো রেজাল্ট আসে, এটা তো তার রেজাল্টের মধ্যে পড়ে না, হয়তো বা ভুল ইনপুট হতে পারে।
রাইট, ঠিক তার আছে? মানে এলস হচ্ছে আমার প্রয়োজন নেই, এটা পেয়ে মানে গেছি। প্রয়োজন নেই বলতে এটাকে মূলত বলা হয় ডিফল্ট। ডিফল্ট কেন? যে এখানে একটা কন্ডিশনও মিলে নাই, তাহলে ডিফল্ট কিছু একটা আমি লিখে দিলাম, যেটা হচ্ছে আমাকে তাকে বলবে হয়তো যে ভাই তোমার এই প্রবলেম আছে, অথবা তোমার এইটা হবে, বা আমরা কিছু একটা হবে। মানে এটা হচ্ছে ডিফল্ট, এটা আসবে। কোনো কন্ডিশনের সাথে যদি এটা না মিলে তাহলে এটা আসবে। আপনি চাইলে এটা নাও লিখতে পারেন, কোনো প্রবলেম নাই, বাট এটা লিখে দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যে আপনি কিছু একটা তো লিখে দিবেন। আপনার যদি কন্ডিশন কোনোটাই না মিলে, আপনার তো অবশ্যই একটা কিছু লিখতে হবে, যেটা যে যেমন এখানে আমরা কি বলছি যে আমাদের হাতে আসলে তার রেজাল্ট নেই, তার মানে কি এটা ভুল হয়েছে। রাইট, 7 এটা ভুল হয়েছে, এটা কোনো রেজাল্টের মধ্যে পড়ছে না, কারণ আমাদের কন্ডিশন হচ্ছে 5, লাস্ট কন্ডিশনটা যেটা এখানে তো 5 আমরা নো রেজাল্ট না লিখে স্যার নট অ্যাপিয়ার্ডও লিখতে পারি। হ্যাঁ, এটা আপনার এবার এটা হচ্ছে যেটা আপনার লিখলে মনে হবে যে এটাই এটার সাথে যাচ্ছে, লিখে নেন। হ্যাঁ, আপনি যেটা বললেন নট অ্যাপিয়ার্ড, স্পেলিংটা কি ঠিক আছে কিনা আমি জানি না, আমার আসলে ইংরেজিতে অনেক দুর্বলতা আছে। জি জি ঠিক আছে, এগুলো কোনো সমস্যা না। জাস্ট লজিকটা বোঝার জন্য, লজিকটা, আমি কারণ এটা তো লজিকটা স্ট্রিং, নট ইফেক্টটা তো স্ট্রিং। হ্যাঁ, না না ওইটা না, স্ট্রিং হলেও মানে মনে করেন হচ্ছে ইংরেজির মিসস্পেলিং এর জন্য হয়তো অনেকে হাসতেও পারে। এটা এখন তো সবারই ওই যে অটো কারেকশন হয় যেহেতু মোবাইলে, এটা একটু কনফিউজড আমরা সবাই থাকি। ইটস ওকে। সো এলসটা দিয়ে তাহলে আমরা বোঝাচ্ছি যে বাই ডিফল্ট যদি কোনো রেজাল্ট বা কোনো কিছু যদি আমাদের কাছে ডকুমেন্ট থেকে না থাকে, তখন এটা দিয়ে বোঝাবো। জি জি জি, সেটাই। ওকে, ঠিক আছে, ওকে। সো এই গেল হলো আমাদের কন্ডিশনের ব্যাপারটা, যে আমরা এতক্ষণ যা পড়লাম এটাকে মূলত বলা হচ্ছে কন্ডিশন। আচ্ছা, পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের লুপ। পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের লুপ। আচ্ছা, এখানে আরো কিছু এক্সাম্পল আছে, আপনারা প্র্যাকটিস করতে পারবেন দেখে দেখে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এইখান থেকে প্র্যাকটিস করে হচ্ছে আপনাদেরকে আজকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্ট আপনারা করবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদের সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমকে নক দিলে ওরা আপনাদেরকে সলিউশন করে দেবে। ঠিক আছে, আচ্ছা এবার আসি আমরা হচ্ছে, আচ্ছা এই জায়গাটা আপাতত বাদ, লিস্টের এই জায়গাটা আমরা আপাতত বাদ দিচ্ছি আপনাদের জন্য, এটা এখন না, এটা পরে। আমরা এখন যাব হচ্ছে লুপে। হ্যাঁ, বেসিক জিনিসটা এই যে লুপ। আচ্ছা, লুপ বলতে যেটা বোঝায় সেটা হলো ঘূর্ণন। আমরা লুপ বলতে যেটা বুঝি সেটাকে বলা হয় হচ্ছে ঘূর্ণন। ঘূর্ণন মানে হলো, যেমন আমরা একটু এখানে পেইন্টের ব্যবহার করি। ঘূর্ণন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, সেটা হলো এই যে এরকম একটা কিছু ঠিক ঘুরে আসতেছে, রাইট? যেমন লাঠিম, এটা আমরা মানে সচরাচর ছোটবেলায় সবাই দেখেছি। মেয়েরা যদি নাও খেলে থাকে, ছেলেরা তো অবশ্যই খেলেছে, মেয়েরা অত্যন্ত দেখেছে, রাইট? সো আমরা যদি একটু হিসাব করি, লাঠিমটা আমরা কি করি, ছুঁড়ে মারি, ছুঁড়ে মারার পর কি করে, সে ঘোরা স্টার্ট করে। এখন যদি আমরা একটু ফিজিক্স নিয়ে আসি, এখানে ফিজিক্স যদি আমরা নিয়ে আসি, তো আমরা যদি ঘোরার হিসাবটা করি, তার ঘোরার একটা জায়গা আছে যেটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, রাইট? সে তো একটা জায়গা থেকে শুরু করছে। এবার যখনই আমি ঘুরাই, হাতে ঘুরাই আর মাটিতে ঘুরাই, যেখানেই ঘুরাই, ঘূর্ণনটা তো একটা জায়গা থেকে শুরু হয়েছে। সো এই ঘোরার জায়গাটা শুরু থেকে ঘুরে এসে আবার আগের জায়গায় ফিরে আসাটাকে বলা হয় হচ্ছে একটা লুপ। এইটাকে মূলত বলা হচ্ছে একটা লুপ। সো যখন আপনি এই ধরনের কোনো কাজ করবেন, তখন এটাকে আমরা বলবো লুপ। এখন এই ধরনের কাজ বলতে বোঝাচ্ছে যে প্রোগ্রামের মধ্যে আপনি যদি কোনো লুপের কাজ, মানে ঘূর্ণনের কোনো কাজ করেন, সেটাকে আমরা বলবো লুপ। সো কি ঘূর্ণন? যেমন এখানে যে কোনো কিছুই হতে পারে। এটা আমি এক্সাম্পলটা দিচ্ছি আপনাদেরকে আগে। আগে বেসিক একটা জিনিস বুঝাই। যেমন লুপের মধ্যে আমাদের ঘূর্ণনের কিছু সংখ্যা থাকবে। যেমন ঘূর্ণনের সংখ্যা হতে পারে 10। 10 মানে আমি যদি লিখি যে লুপটা 10 বার ঘুরবে, সো এই জায়গার তার ঘূর্ণনটা হবে হচ্ছে 10 বার। মানে এই একটা ঘুরে আসলো একবার, এ আবার একটা ঘুরে আসলো 2 বার, এ আবার একটা ঘুরে আসলো 3 বার, আরেকটা ঘুরে আসলো 4 বার। যেহেতু ফিজিক্সের কথা বলছি, সেখানে আমরা একটু হিসাব যদি এভাবে করি, যে যতক্ষণ পর্যন্ত কি আছে, ফোর্স মানে বল, ঠিক আছে, এটা জেনারেল সায়েন্স, তাই না? যতক্ষণ পর্যন্ত তার মধ্যে শক্তি আছে বা বল আছে, ততক্ষণই সে ঘুরবে। যদি তার মধ্যে থেকে ঘোরাটা, মানে তার যখন বলটা তার শেষ হয়ে যাবে বা ফোর্স শেষ হয়ে যাবে, তখন সে কি করবে, তার ঘোরাটা বন্ধ করে দিবে। ঠিক আছে, তো এটাই হলো বেসিক্যালি যে আমার এখানে ফোর্সটা কোনটা, এইটা আমি তাকে বলে দিচ্ছি যে আমার ফোর্স হচ্ছে 10, তুমি 10 বার ঘুরবা, এর বেশি ঘোরার দরকার নাই। আমরা তাকে এইটা বলে দিচ্ছি যে জাস্ট 10 বার ঘুরবা, এর চেয়ে বেশি ঘোরার দরকার নাই। তখন সে কি করবে, লুপটা 10 বার ঘুরবে। ঘুরে কি করবে, আমরা প্রথমে যেটা হচ্ছে বেসিক জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা একটা সংখ্যা প্রিন্ট করব।
একটা সংখ্যাকে প্রিন্ট করব। সো আমরা প্রিন্ট করার জন্য কি করতে পারতাম, ধরেন হচ্ছে হয়তো এরকম করতে পারতাম যে আমরা এখানে কি করতে পারতাম, বলতাম এইভাবে, রাইট, প্রিন্ট 1, তারপর আবার কি বলতাম, প্রিন্ট 2, তারপর আবার কি বলতাম, প্রিন্ট 3। এখন দেখেন তো এটা কি একটা সমস্যা না? আপনি কয়বার প্রিন্ট লিখবেন, কয়বার সংখ্যাটা লিখবেন? যদি এটা এমন কোনো কিছু হয় যে আমি জাস্ট একটা লাইন কোড লিখলাম, সেখান থেকে আমার হচ্ছে সবগুলো একসাথে প্রিন্ট করে দিয়ে দিই, কত সুবিধা হয় না ওইভাবে? এবার এটার চেয়ে সো আমি যদি এখন এটা রান করি যে 1 2 3, এখন আমার এরকম প্রিন্ট তো 10টা, আমি বলছি এরকম প্রিন্ট যদি আমার 100টা থাকে, তখন আমি কিভাবে করব? আমি কি 100 পর্যন্ত লিখবো? অবশ্যই না, ঠিক আছে? তখন আমরা ইউজ করব হচ্ছে লুপ, ঠিক আছে? এখন ধরেন জেনারেল লজিক থেকে চিন্তা করেন, এই প্রিন্টটাকে যদি আমি 10টা প্রিন্ট করতে চাই 1 থেকে 10 পর্যন্ত, তার মানে কি স্বাভাবিক আমার এই কাজটুকু 10 বার করতে হবে, রাইট? সো ওইটাই হচ্ছে এখানে আমার লুপের যে জিনিসটা হবে, এটা হচ্ছে 10 বার ঘুরবে, সে 10 বার ঘুরে এটাকে আমি কি করবে, 10 বার ঘুরে এসে এখানে বলবে প্রিন্ট পাইছে, সে 1 প্রিন্ট করবে, আবার ঘুরে এসে দেখবে এখানে 2 পাইছে, সে 2 প্রিন্ট করবে, আবার ঘুরে এসে দেখবে 3 পাইছে, সে 3 প্রিন্ট করবে। সো এটা একটা ডাইনামিক ওয়েতে হবে। ডাইনামিক ওয়েটা কি, যেমন এইখানে দেখেন ফর আই ইন রেঞ্জ আমি বলছি 10। সিনট্যাক্সটা হলো ফর হচ্ছে কিওয়ার্ড, ফর মানে হচ্ছে একটা লুপ, লুপ হচ্ছে বেসিক্যালি 2 টাইপস, ফর লুপ এন্ড হোয়াইল লুপ। সো ফর হচ্ছে একটা লুপ, আই হলো তার ভেরিয়েবল, ইন হলো মানে হলো যে আমি এর মধ্যে কতর মধ্যে ঘুরবো সেটা আমি বলে দিচ্ছি, কতর মধ্যে ঘুরবো সেটা আমার 10। আর রেঞ্জ হলো ওই যে রেঞ্জটা আমি তাকে দিব যে আমি এই পর্যন্ত ঘুরবো, এটা হচ্ছে একটা ফাংশন। সো এটা বাদ দেন, ফাংশন নাকি এটা আমরা পরে দেখবো। এখন আমরা আপাতত রেঞ্জ বলতে বাংলা শব্দ বুঝি যে এর মানে কি বলা যায়, বর্ডার শেষ কত পর্যন্ত যাবে। বর্ডার হচ্ছে ধরেন আমি বললাম 10, তুমি 10 পর্যন্ত যাবা। তো এখন যদি আমি একে রান করি, দেখেন এই যে সে 10 বার এটাকে প্রিন্ট করছে, যদি এখানে 9 পর্যন্ত আসছে, কেন আসছে বলছি। সো লুপ সবসময় বাই ডিফল্ট 0 থেকে শুরু করে, আমরা তো ওখানে 1 থেকে হিসাব করেছি, সে সবসময় 0 থেকে হিসাব করে সে 0 থেকে 10 বার পর্যন্ত ঘুরবে। তো যেহেতু এটা 0 থেকে স্টার্ট হয়েছে, তার মানে 10 পর্যন্ত যেতে হলে 10 বার ঘুরলে সে কি 9 পর্যন্ত পৌঁছাতে পারবে, 10 পর্যন্ত যেতে পারছে না, কারণ শুরুটা হয়েছে 0 থেকে। তারপরে আমরা এখানে একটা কোলন দিয়েছি, এটাকে মূলত বলা হয় হচ্ছে ইনডেন্টেশন। এই যে কোলনটা যেটা আমরা বলছি, এটাকে মূলত বলা হয় ইনডেন্টেশন। ইনডেন্টেশনটাকে আমরা এর পরের লাইনে দেখেন আমরা প্রিন্ট করে বলে দিচ্ছি যে এই যে আই আছে, আই এর মধ্যে যা কিছু আছে সেটা তুমি প্রিন্ট করো। সো আই এর মধ্যে দেখেন আমরা তো রেঞ্জ বলছি না, রেঞ্জ কি করে এক এক করে তার মধ্যে একটা করে ভ্যালু দেয়, এই ভ্যালুটা নিয়ে এসে এখানে এসে রান করে। তো এই আইটাকে আমি বলছি প্রিন্ট করার জন্য। সো আই এর মধ্যে যে ভ্যালু গুলো আছে সেইটা একটা একটা করে সে প্রিন্ট করছে, 0 1 2 3 4 5 6 7 8 9। এখন চাইলে আপনি এটাকে 100 পর্যন্ত প্রিন্ট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। দেখেন সে আপনাকে 100 পর্যন্ত প্রিন্ট করে দিয়ে দিবে, এই যে দেখেন। তার মানে লুপ হলো কি একটা ঘূর্ণন প্রক্রিয়া, যে ঘূর্ণন প্রক্রিয়াকে আমরা বলে দিতে পারবো যে তুমি এত পর্যন্ত ঘুরো, এবং এইটা কি করবে ঘুরে এসে আপনার নির্দিষ্ট একটা কাজ করে দিবে। এখন কাজটা যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে? কাজটা কি করতে পারে, যে কোনো কিছুই হতে পারে। তা আমরা ওইটার মধ্যে যাব না, যে কোনো কাজের মধ্যে আমরা যাব, আমরা আগে বেসিক জিনিসটা শিখবো যে এটা হচ্ছে লুপ, এর মধ্যে আমরা কি করতে পারি, এটাকে ঘোরাতে পারি এবং এটাকে ঘুরিয়ে আমরা যে কোনো একটা কাজ করতে পারি। আপাতত আমরা এখানে ওই কাজটা করছি কি, যে আমরা জাস্ট এখানে প্রিন্ট করছি যে আমরা 10 পর্যন্ত সংখ্যা আছে, এই সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাকে আমরা বলছি প্রিন্ট করার জন্য। তো এটা হলো সেই সিস্টেম। তাহলে লুপ কি বোঝা গেছে? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা যেটা শিখবো, আচ্ছা এটাকে আমরা 10 পর্যন্ত প্রিন্ট করে রাখি, অনেক জায়গা খেয়ে গেছে। এরপরে যে জিনিসটা আছে সেটা হলো, এটা পরে বুঝাচ্ছি। আচ্ছা এটা বুঝিয়ে দিই। এটা হলো কি, আপনার এটা যেমন 0 থেকে শুরু করছে না, এই সিস্টেমটা হলো উল্টা, রিভার্স থেকে শুরু করবে। যেমন এখানে আমি যদি বলে হচ্ছে 10, এখানে আমি বলছি হচ্ছে ধরেন 0, আর এখানে আমার হচ্ছে 1। জাস্ট আমি এইটাকে রান করলে দেখেন 10 9 8 10 বা যেভাবে হচ্ছে 1 পর্যন্ত এটা প্রিন্ট করছে। তো এটাকে বলা হয় রিভার্স অর্ডার আর কি, মানে উল্টা করে, ঠিক আছে? জাস্ট এখানে আপনার একটা মাইনাস দিতে হবে, আর এখানে এটাকে বলা হয় স্টার্ট পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট।
সো সে 10 থেকে শুরু করে করে কি করে 1 করে মাইনাস করতে থাকে, মাইনাস করে সে এখানে আসে। এইটা আমি বুঝাই দিচ্ছি, while লুপটা বোঝানোর পর এটা সিনিয়র বুঝাই দিচ্ছি কিভাবে হচ্ছে। আচ্ছা, সো while লুপ হচ্ছে এইটা, এটা হলো while লুপ। আচ্ছা, ফর লুপ হলো আপনার নাম্বার জেনারেট করে করে সেটাকে লুপ করে, আর while লুপ হলো কন্ডিশন বেসড। একটু আগে আমরা যেরকম ইফ ইলস করে এসেছি, এটা হচ্ছে বেসিক্যালি কন্ডিশনাল বেসড। কন্ডিশন বলতে কি বোঝাচ্ছে, মানে এইখানে আমি একটা কন্ডিশন দেব, এটা যতক্ষণ পর্যন্ত ট্রু থাকবে ততক্ষণ এই লুপ চলতে থাকবে, যখন এটা ফলস হয়ে যাবে তখন এটা লুপ থেকে বেরিয়ে যাবে। কিভাবে দেখেন, আমি বলছি i সমান সমান 1, n সমান সমান 10, আর এখানে বলছি যতক্ষণ while যতক্ষণ i n থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত সে ঘুরতে থাকবে। দেখেন ইয়েটা দেখেন, while মানে কি, যখন বা যতক্ষণ i n থেকে ছোট থাকবে ততক্ষণ এই লুপ ঘুরতে থাকবে। যদি i n থেকে বড় হয়ে যায় তখনই সেই ঘোরাটা বন্ধ করে দিবে। ঠিক আছে, তো এরপর আমরা কি করছি দেখেন, আমরা তো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করছি, তাই না, যে আমার এই লুপটা 10 বার করতে হবে, এটা কি আমার টার্গেট। সো ওই টার্গেট ফিল আপের জন্য এবার আমি কি করছি, যে আমি n টাকে বলছি 10 বার পর্যন্ত যাবে, i টাকে 1 বলছে। এখন টার্গেট ফিল আপের জন্য আমাকে কি করতে হবে, এটা আস্তে আস্তে কাউন্টটাকে বাড়াইতে হবে না, 1 থেকে 2 তে নিতে হবে, 2 থেকে 3 তে নিতে হবে, 3 থেকে 4 এ নিতে হবে। তো ওইটার জন্য আমরা কি করছি দেখেন, প্রথমে আগে আমরা প্রিন্ট করে নিচ্ছি। কেন প্রিন্ট করছি, i 1 থেকে শুরু হচ্ছে এই জন্য। সেকেন্ড যে লাইনটা আছে এখানে আমরা এসে বলতেছি যে 1 কে তুমি 1 করে, ঠিক আছে, 1 কে তুমি 1 করে যোগ করতে থাকো আর এখানে কন্ডিশন মিলাতে থাকো। সো কে কি করছে, সে আগে প্রিন্ট করছে 1, তারপরে 1 এর সাথে i এর সাথে 1 কে যোগ করছে। দেখেন এই যে এই প্রসেসে আপনি এইভাবেও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি চাইলে এইভাবেও লিখতে পারবেন, এটাকে আমি কমেন্ট করি, এভাবেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। সো ওটা হচ্ছে শর্টকাট, এই জন্য আমরা ওটা ইউজ করেছি। তো i প্লাস ইকুয়ালস টু 10 মানে হচ্ছে এইটা, i সমান সমান i যোগ 1, তা i এ কত আছে 1, i সমান সমান 1 যদি হয় তার মানে কি এখানে 1 আছে প্লাস কত 1, তার মানে কি 2 হয়ে গেল। আর এটা কোথায় ইনিশিয়াল হলো, বেস সাইন হলো এই i এর মধ্যে, তার মানে এখন i এর ভ্যালু কত 2। আবার এসে এখানে দেখলো, সে এসে দেখলো i কি n থেকে ছোট, তো হ্যাঁ কন্ডিশন ট্রু, কারণ i এর মান কত 2 আর n এর মান কত 10, এই কন্ডিশন অনুযায়ী 2 কি n থেকে ছোটই হলো, তাইলে তখন সে আবার প্রিন্ট করলো। এইভাবে করতে করতে যখন i এর ভ্যালুটা কত হবে 10, i এর ভ্যালুটা যোগ করতে করতে একটা সময় তো 10 হবে, তখন এখানে এসে দেখবে 10 তো n থেকে বড় হয়ে যাচ্ছে, কারণ আমরা এখানে বলছি 10 n থেকে বড়, আমরা কিন্তু সমানও বলি নাই, তার মানে 9 থেকে যখন 10 হয়ে যাবে তখন এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। আর তখন ফলস হয়ে গেলে সে কি করবে, এখান থেকে লাফ দিয়ে বেরিয়ে যাবে, ব্রেক করে ফেলবে, এটাকে ভেঙে ফেলবে, যা আমার আর দরকার নেই। তাইলে এই হোয়াইল লুপটা বোঝা গেছে কি এটা কিভাবে কাজ করতেছে। দেখেন এটা শুরু হচ্ছে একটা জায়গা থেকে, শেষ হবে একটা জায়গায়, যেটা শুরু করতেছি সেটাকে আমরা 1 করে যোগ করতেছি, কারণ এটাকে আমাদের একসময় ফলস তো করতে হবে, নাইলে এটা কি হয়ে যাবে জানেন, ইনফিনিট লুপ, মানে সংখ্যা বাড়াইতে 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 সে তার মতো করে চলতেই থাকবে নন স্টপ। আমরা এটাকে কি বলি, ইনফিনিট। যেমন আপনি মহাকাশে যদি কোনো কিছু ছেড়ে দেন সেটা যেতে যেতে আসলে কি অনন্তকাল চলতেই থাকবে, তাই না। তো ম্যাটারটা হচ্ছে এরকম, যেটাকে বলা হয় ইনফিনিটি। সো এই ইনফিনিট লুপটা এখানে তখন কাজ করবে, এটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার কম্পিউটারের মেমোরি লিমিট ক্রস না করে। ঠিক আছে, এই হচ্ছে হোয়াইল লুপ। এখন কথা হলো একদিনে সব বুঝে যাবেন না, অবশ্যই অবশ্যই আপনাকে এটাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করা ছাড়া আপনি এটা কখনোই ধরতে পারবেন। সো কেউ জমায় রাখবেন না, এই একটা সপ্তাহ সময় আছে, আপনারা অবশ্যই প্র্যাকটিস করুন। ভাই যেহেতু 4টা, আমি আসলে অন্যভাবে কেউ নেবেন না, যেহেতু 4টা ক্লাস পাইছেন আপনারা, এই 4টা ক্লাসকে কাজে লাগান, ঠিক আছে। এবার আপনার পরে কোর্স করেন আর না করেন সেটা হচ্ছে রিজিকের ব্যাপার, আমার রিজিকে থাকলে আসবে, না হলে আসবে। আমরা অনেকে আছি 2টা ক্লাস করেছি। হুম, 2টা ক্লাস করেছি, এমন গতকালকে আর আজকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেটাই তো বললাম। তো আর আজকে এরপরে পর্যন্ত 2টা ক্লাস আরো 2টা আছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরো 2টা আছে, এই আর কি। আচ্ছা, তো
লুপের ব্যাপারটা এইখানে আমরা যেভাবে হিসাব করেছি ফর লুপে সেম ভাবে কাজ করছে, বাট ফর লুপে আমরা এইখানে হচ্ছে র সেটা দিয়েছি। র মানে হচ্ছে আমরা নিজেরা ডিফাইন করে দিচ্ছি অনেক কিছু, আর ফর লুপে এত কিছু ডিফাইন করতে হয় না, ওটা অনেকটা অটোমেটেড। ঠিক আছে, এই আর কি। তো ওটা আরো ইউজ করতে করতে আরো জিনিসটা দেখে বুঝে শিখে যাবে ইনশাআল্লাহ। এই গেল হলো বেসিক্যালি আপনাদের ইয়ে। আর এখানে হচ্ছে এবার আমরা একটু রেঞ্জ ফাংশনটা বুঝি। রেঞ্জ কোনটা? একটু আগে আমরা লুপের মধ্যেই ফাংশনটা ব্যবহার করে এসেছি। এটাকে মূলত বলা হয় হচ্ছে একটা ইটারেটর ফাংশন। ইটারেটর বলতে বোঝাচ্ছে, আচ্ছা এই ব্যাপারটা আমার মনে হয় আপনাদের জন্য আপাতত আমি স্কিপ করি, এটা পরে বুঝাবো আপনাদেরকে, কারণ এটা একটু অ্যাডভান্স লেভেল তো, সো এটা আপনারা পরে বুঝবেন। এই কিছু জিনিস আছে, কি বলে, সরি, কন্টিনিউ, ব্রেক, তারপরে হলো এই রেঞ্জ। এগুলা আস্তে আস্তে বুঝেন, এগুলা যখন আমরা ফাংশন পড়াবো তখন এটা বুঝতে পারবেন, সমস্যা নেই। আমরা তো আসলে টার্গেট করেছিলাম 4টা ক্লাসে শেষ করবো, যে গতি তাতে 4টা ক্লাসে হবে কিনা আল্লাহ ভালো জানে। এরপর আমাদের কি ছিল আসলে, লুপ টুপ শেষ হলো আমাদের, তাই ক্লাস 2 তে কি ছিল আমাদের? স্ট্রিং অবজেক্ট বেসিক্স, স্ট্রিং মেথডস। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে স্ট্রিংটা পড়াই ফেলি। আজকে পর্যন্ত স্ট্রিং পড়াই ফেললে লিস্ট টুপলও ছিল, এটা মনে হয় না আজকে কভার দিতে পারবো আসলে। আচ্ছা তাহলে এটা মোটামুটি শেষ আমাদের, এই শীটটা আমাদের শেষ। এই শীটটা তো আপনাদের কাছে অলরেডি মনে হয় আছে, সো এটা শেষ করেন। আমি আপনাদের যেটা করব, এখন নতুন আরেকটা শীট ওপেন করব। ওকে, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রিংস। আচ্ছা স্ট্রিংসটা কি বলেছিলাম আপনাদের খেয়াল আছে কিনা, সেটা হলো কি, স্ট্রিংটা হলো ডেটা টাইপ, তাই না? স্ট্রিং হলো হচ্ছে আমাদের ডেটা টাইপ। ডেটা টাইপ মানে কি, আমরা যে ডেটাগুলো দিচ্ছি তার মধ্যে স্ট্রিং হচ্ছে একটা ডেটা। ঠিক আছে, আমরা যে ডেটাগুলো দিচ্ছি তার মধ্যে স্ট্রিং হচ্ছে একটা টাইপের ডেটা। ঠিক আছে, আচ্ছা সো আমরা কি বলেছিলাম, স্ট্রিং হচ্ছে কি অনেকগুলো ক্যারেক্টার, যেমন এ বি সি ডি 1 2 3 বা যে কোনো কিছু হতে পারে, সেই অনেকগুলো ক্যারেক্টার মিলে যে জিনিসটা তৈরি করে সেটা হলো স্ট্রিং। আর এখানে সিঙ্গেল ক্যারেক্টারও থাকতে পারে, সো পাইথনে সিঙ্গেল ক্যারেক্টারটাকেও স্ট্রিং হিসেবেই ধরা হয়। ঠিক আছে, আচ্ছা তো এটার গঠনটা আমরা একটু বুঝি, কারণ স্ট্রিং হচ্ছে বিল্ট ইন, যেমন ইন্টিজার আর হলো ফ্লোট, এগুলা কি মৌলিক জিনিস, যেটা মানে পৃথিবী শুরুর পর থেকে আমরা যদি হিসাব করি এটার ভাঙার আর কোনো অপশন নেই, রাইট? মানে আমরা কি সংখ্যাটাকে, যেমন 1 কে ভাঙলে কি হবে, আসলে 1 কে ভাঙলে কি কিছু মানে কিছু পাওয়া যাবে? আমার ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন? 1 কে যদি আপনি ভাঙতে যান কি পেতে পারেন? ওইখানে সংখ্যাই তো পাওয়া যাবে, সেটা হয়তো ছোট হবে হয়তো বা বড় হবে, এই ফ্র্যাকশনাল কোনো ইয়ে পাওয়া যাবে, নাম্বার পাওয়া যাবে, এইটাই। decimal। কিন্তু স্ট্রিং বা ক্যারেক্টার হচ্ছে ডিফারেন্ট একটা জিনিস, বিশেষ করে প্রোগ্রামিং এর জন্য। কারণ কি, কম্পিউটারও কিন্তু বুঝে হচ্ছে 0 আর 1, সেটাও সংখ্যা, তাই না? কিন্তু কম্পিউটার কিন্তু এই যে ক্যারেক্টার বুঝে না, সে কি করে ক্যারেক্টারকে পরে বাইনারিতে কনভার্ট করে। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানে স্ট্রিং যেটা, এটা হচ্ছে এটা মানে কি বলা যায়, এটা একটা লাইব্রেরি। এটা কিভাবে তৈরি হয়েছে সেটা আমরা বুঝবো। যেমন এখানে একটা দেখেন, এখানে আছে কি হ্যালো, এই হ্যালোটা কিভাবে তৈরি হবে। সো কম্পিউটারের মেমোরিতে যখন আমরা কোনো ক্যারেক্টার লিখি তখন ধরেন সে এরকম একটা ঘর তৈরি করে, এবং সেখানে এখানে একটা সে ক্যারেক্টার রাখে, যেমন আমরা এ রেখেছি। তো ধরেন আমরা এখানে অ্যাপল লিখবো, এ বি পি এল, অ্যাপল। আচ্ছা তো এটার জন্য আমরা কি করব, ধরেন এখানে আমরা গেলাম, এখানে আমরা কয়েকটা বক্স করলাম। কম্পিউটারের সেম কাজটা মানে সেম ভাবে কাজটা করে, সে তার মেমোরিতে এইভাবে ঠিক এটা করে, এ বি, ওকে, এ বি পি এল ই, অ্যাপল। মানে স্ট্রিং এর জন্য কম্পিউটার তার মেমোরিতে ঠিক এইভাবেই ডেটাটাকে স্টোর করে। কিভাবে, এ হচ্ছে একটা ক্যারেক্টার, সে একটা আলাদা জায়গায় সেট করে, পি হচ্ছে একটা ক্যারেক্টার, এটাকে আলাদা জায়গায় সেট করে,
রেস্ট অফ দা বাকি মানে যে বাকি আইটেম গুলো আছে রেস্ট অফ দা আইটেম গুলো ঠিক সেম ভাবে সে স্টোর করে। পরবর্তীতে যখন আমি তাকে কল করছি যে ভাই তোমার কাছে কি স্ট্রিং আছে সেটা আমাকে দাও, সে কি করে জানেন, এই পুরোটাকে জোড়া লাগিয়ে তারপরে সে আমাকে এটাকে রিটার্ন করে অ্যাজ এ অ্যাপল হিসেবে। ঠিক আছে, স্ট্রিং এইভাবে কাজ করছে। এবং এইখানে এই প্রত্যেকটা ঘর যেটা আছে এইটাকে আমরা এক একটাকে বলছি হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স INDEX ইন্ডেক্স। এই এক একটা ইন্ডেক্সে এক একটা ক্যারেক্টার সে রাখতেছে, এক একটা ইন্ডেক্সে এক একটা ক্যারেক্টার সে রাখতেছে, APPLE অ্যাপল হিসেবে। আচ্ছা, ইন্ডেক্স বলতে কি বুঝি আমরা? যেমন আমরা যখন বই পড়ি, ঠিক আছে, বইয়ের মধ্যে কি থাকে, ওখানে আমাদের এই যে সূচিপত্র বা ইন্ডেক্স এরকম লেখা থাকে না, যে ইন্ডেক্স বা বাংলায় থাকে সূচিপত্র, যেখানে আমাদের কোন পৃষ্ঠায় কি দেওয়া আছে সেটার একটা তালিকা থাকে। ঠিক আছে, এখানেও সেম, কোন ইন্ডেক্সে কোন ক্যারেক্টার আছে অথবা কোন ইন্ডেক্সে কোন সংখ্যাটা আছে এটা শেখা আমাকে ডিফাইন করে। এই ইন্ডেক্সের নাম্বার শুরু হয় হচ্ছে 0 থেকে, 0 1 2 3 and 4। ঠিক আছে, তো এই দেখেন এখানে টোটাল 5টা শব্দ। আমরা যখন ইন্ডেক্স করতে যাচ্ছি তখন কি 0 থেকে স্টার্ট হয়ে সে 4 পর্যন্ত আসতেছে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এটাকে মূলত বলা হচ্ছে ইন্ডেক্সিং। এই জিনিসটা পরবর্তীতে যখন আমরা কম্পিউটারকে বলি যে তোমার কাছে কি আছে, যেমন আমরা হয়তো এটা ভেরিয়েবল নেম দিতে পারি ফ্রুট নেম, তো ফ্রুট নেম দিলাম কি অ্যাপল। তো যখন আমরা ফ্রুট নেমকে কল করব তখন সে কি করবে, অ্যাপল আমাকে রিটার্ন করবে। অ্যাপলটা কিভাবে রিটার্ন করবে, এই প্রতিটা ইন্ডেক্স থেকে সে এটাকে ধরে নিয়ে এসে একসাথে জোড়া লাগিয়ে পরে আমাকে এখান থেকে সে এইভাবে এটাকে রিটার্ন করবে। সেটা একটা মেকানিজম। ঠিক আছে, এটা একটা মেকানিজম। তো যাই হোক, এইভাবে হলো বেসিক্যালি আপনার স্ট্রিং কাজ করছে। এন্ড আমি যদি একটু ইয়েতে যাই, দেখেন এইখানে, হ্যাঁ এখানে দেখেন, তো এই যে হ্যালো, হ্যালো লেখার পর দেখেন HELL ও হ্যালো। আপনি যদি ইন্ডেক্স হিসাব করেন এখানে 5টা, সো টোটাল এখানে ইন্ডেক্স আছে হচ্ছে 4টা। ঠিক আছে, ফাইন। সো টোটাল ইন্ডেক্স 4টা মানে কি, মানে 0 থেকে 4 পর্যন্ত। সো 0 থেকে 4 পর্যন্ত টোটাল ইন্ডেক্স হয় 5টাই, বাট ইন্ডেক্স কাউন্ট হবে হলো 4টা। যেমন এখানে দেখেন আমরা এখানে লিখেছি দিস ইজ এ স্ট্রিং, আমরা এখানে লিখেছি দিস ইজ এ স্ট্রিং, এন্ড আমরা এখানে লিখেছি উই অলসো মানে ইউজ দিস অ্যাজ এ ডাবল কোটেশন, স্ট্রিং বিল্ড উইথ ডাবল কোটস। দেখেন এখানে আমরা সিঙ্গেল কোট দিছি, এখানে আমরা ডাবল কোট দিছি, ম্যাটারটা সেম। তবে একটা জায়গায় একটু প্রবলেম হতে পারে, সেই প্রবলেমটা কি আমরা একটু বুঝে নিই। ধরেন আমরা এখানে একটা সিঙ্গেল কোট দিয়ে একটা লাইন লিখেছি। আচ্ছা, আমরা এই ধরনের ওয়ার্ড তো প্রায়ই ব্যবহার করি, তাই না? আই অ্যাম সংক্ষিপ্ত রূপ, তাই না? আই অ্যাম। সো এখানে এটার ইউজ না করে আমরা কি করছি, একটা অ্যাপোস্ট্রফি কমা হিসেবে এখানে ইউজ করছি, যে এটার সাথে এই ওয়ার্ডের সাথে আমি এই ওয়ার্ডকে কি করলাম, জোড়া লাগিয়ে দিলাম এইটার মাধ্যমে। কিন্তু এখানে একটা ভেজাল লেগে গেল কোথায়, দেখ এটা কি আপনার স্টার্ট, তাই না? যেমন এখানে কি এই কোটেশন স্টার্ট হয়েছে, এই কোটেশন এন্ড হয়েছে। তো আমি কি করলাম, মাঝখানে আমার এই অ্যাপোস্ট্রফি কমার জন্য কি হলো, এই কোটেশনটা এখান থেকে শুরু হয়ে এখানেই শেষ হয়ে গেছে, বাকিটা স্ট্রিং এর বাইরে চলে গেল। কারণ স্ট্রিং তখনই এটা হবে যখন পুরোটা একটা কোটেশনের মধ্যে থাকবে, কিন্তু এটা কিন্তু কোটেশনের বাইরে চলে আসলো, কারণ এই কোটেশনটা আমার এখানেই শেষ, এখান থেকে শুরু হয়ে এখানেই শেষ হয়ে গেছে। তো যেহেতু এটা আমার এখানে শেষ হয়েছে, তার মানে কি বাকি জিনিসটা আমার স্ট্রিং এর বাইরে, তখন কিন্তু এটা আমার ডেটা রইল না। দ্যাটস ওয়াই এটা ইনভ্যালিড সিনট্যাক্স হয়ে গেছে। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এই ধরনের লেখা যাতে দূর মানে আমাদের বিড়ম্বনায় না পড়তে হয়, ওই জন্য আমরা সবসময় কি করব, ডাবল কোটেশনটা ইউজ করব। এই ধরনের ডকুমেন্টেশনের ক্ষেত্রে আমরা ডাবল কোটেশন ইউজ করব, বি কেয়ারফুল এই এররের জন্য। ঠিক আছে, আচ্ছা এটা গেল। দেখেন আমি ডাবল কোটেশনের ভিতরে যদি এভাবে লিখি তাহলে কোনো প্রবলেম হবে না, বাট সিঙ্গেল কোটেশন এখানে দেওয়া যাবে না, সিঙ্গেল কোটেশন ইউজ করা যাবে না। স্যার কখনো যদি আমাদের প্রয়োজন হয় যে আমাদের এখানে মানে এই লাইনটাই আমাদের প্রিন্ট করা লাগবে, তখন তো আমার এখানে মানে এই সিঙ্গেল কোড এটাও মানে আনতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোডটা কেমন হবে? আমি বুঝি না, আমার একটু বলুন। বললাম আমি যদি কোনো মনে করেন যে I am ready to use the single quotes inside the string,
আমার এই লাইনটা প্রিন্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে যদি আমি এখানে সিঙ্গেল কোড দিয়ে করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করা যায়? মানে আমি ডাবল কোড ইউজ করতেছি না, মানে সিঙ্গেল কোড দিয়ে যদি আমি করতে চাই তাহলে কিভাবে তখনও প্রবলেম হবে প্রিন্টের ভিতরে। এক্ষেত্রে কি ওই যে ব্যাকস্ল্যাশ দিয়ে কি এটা কি রিমুভ করা যায় এই প্রবলেমটা? ব্যাকস্ল্যাশ অ্যাড করা যাবে, বাট ব্যাকস্ল্যাশ তো হচ্ছে আরেক ব্যাপার। ব্যাকস্ল্যাশ তো আর এখানে আমি ইউজ করছি না, ঠিক আছে? আমি তো এখানে ইউজ করছি জাস্ট কোটেশন। ব্যাকস্ল্যাশের ব্যাপারটা হচ্ছে আরেক রকম, ঠিক আছে? সেটা হচ্ছে আপনি নিউ কোনো লাইন তৈরি করলে তখন আসলে ব্যাকস্ল্যাশটা ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, ওইগুলো আমরা আরো দেখবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট আমি যেটা বলছি যে আমরা জাস্ট এখন বেসিকটা ধরে যাচ্ছি, ঠিক আছে? স্যার হ্যালো জি। স্যার, আমি যদি স্যার মানে এই ডাবল কোটেশন এটা প্রিন্ট করতে চাই, দেন আমরা কি করব? ডাবল কোটেশনের জন্য জি স্যার, ডাবল কোটেশন প্রিন্ট করতে চাই। ডাবল কোটেশন প্রিন্টের জন্য আপনি এই যে আমি বলছিলাম না, জুপিটার নোটবুকে সিঙ্গেল লাইন প্রিন্ট করার জন্য, সিঙ্গেল লাইনটা প্রিন্ট করার জন্য কিন্তু আপনাকে করতে হচ্ছে না, প্রিন্ট লিখতে হচ্ছে না। আর যদি আপনি প্রিন্ট লেখেন তাতেও কোনো প্রবলেম নাই, বাট তখন আমাকে হচ্ছে এই যে প্রিন্ট লিখে দিলেই হয়ে গেল। সো স্যার মানে প্রিন্ট লিখছি, কিন্তু এখন তোমার ডাবল কোটেশনটা আমি মানে চাচ্ছি ডাবল কোটেশন সহ প্রিন্ট করতে। ও, এখানে ডাবল কোটেশন সহ প্রিন্ট করবে? সব প্রিন্ট করতে যাচ্ছি। আচ্ছা, এইটা আসলে ওইভাবে কোনো সিস্টেম নাই, বুঝতে পারছেন? আপনি এখানে হয়তো করতে পারেন সিঙ্গেল কোড দিয়ে, এই যে এইভাবে সিঙ্গেল কোড দিয়ে, তখন আপনাকে সিঙ্গেল কোড দেখাবে, সেই যে সিঙ্গেল কোড দিয়ে, বাট ডাবল কোডটা হবে না, কারণ আপনি এখানে ডাবল কোড দিলে তো সেটাকে ইন্ট করে ফেলবে, ঠিক আছে? এই আর কি। তো এইভাবে চাইলে আপনি করতে পারেন, প্রবলেম নেই। আচ্ছা, তো এটা গেল। এবার আসি আমরা প্রিন্টিং এর যে ব্যাপারটা ছিল। সো আমরা এই যে প্রিন্ট কিভাবে করা যায়, তো এটা তো আমরা জানি, তাই না, কিভাবে প্রিন্ট করা যায়। আর এটা হচ্ছে ভার্সন 2, মানে পাইথন ভার্সন 2 এর জন্য। দরকার নাই পাইথন ভার্সন 2 ই দেখার, কারণ পাইথন ভার্সন 2 অলরেডি কিছুদিনের মধ্যে ডেপ্রিকেটেড হয়ে যেতে পারে। সো এটা আমাদের দেখারই দরকার নেই। আমরা এবার বেসিক আইটেমের মধ্যে যাই। আচ্ছা, এই len এই ফাংশনটা দিয়ে কিন্তু আমাদের স্ট্রিং এর কতগুলো ভ্যালু আছে সেটা আমরা জাজ করতে পারি। যেমন এখানে আমার দেখেন, এখানে 11 মানে টোটাল 11টা ক্যারেক্টার আছে, এবং ইভেন স্পেস এই জায়গা হোয়াইট স্পেস সহ কিন্তু সেই হিসাব, ঠিক আছে? হোয়াইট স্পেস সহ সেই ব্যাপারটাকে দ্যাটস ওয়াই এখানে আপনার হোয়াইট স্পেস সহ হচ্ছে টোটাল 11, বাট এমনিতে ক্যারেক্টার আছে হচ্ছে টোটাল 10টা, ঠিক আছে? আচ্ছা, এটা কেন করছি আমরা, জাস্ট ওই ইন্ডেক্সিংটা বোঝার জন্য। সো ইন্ডেক্স কিভাবে, সো আমরা ধরুন হচ্ছে এখানে আমরা এস এর মধ্যে আমরা একটা স্ট্রিং অ্যাসাইন করলাম, একটা এস ভেরিয়েবলের মধ্যে স্ট্রিংটাকে অ্যাসাইন করলাম। এবার আমরা স্ট্রিংটাকে এখানে কি করব, সে আমরা চেক করলাম, ঠিক আছে? আমরা এখানে স্ট্রিংটাকে চেক করলাম। সো চেক করার পরে আমরা এখানে দেখেন সে কি করলো, আমাকে এখানে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে প্রিন্ট করে দেব। আবার চাইলে আমরা প্রিন্ট করে ওইভাবে করতে পারি, সেম জিনিসটাই হবে। আচ্ছা, কিন্তু আমাদের মূল টার্গেট যেটা সেটা হলো ইন্ডেক্সিং। ইন্ডেক্স বলতে বোঝাচ্ছে, আমরা একটু আগে বুঝাইছি যে প্রত্যেকটা ঘরের মধ্যে আমাদের কোন ক্যারেক্টারটা আছে সেটা আমরা খুঁজে বের করব। সো ইন্ডেক্স করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে থার্ড ব্র্যাকেট নিতে, যে ভেরিয়েবলটা আপনি নিয়েছেন ভেরিয়েবলের সাথে থার্ড ব্র্যাকেট নিতে হবে। থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনাকে ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে। থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনাকে কি করতে হবে, ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে। সো আপনি ইন্ডেক্স নাম্বারটা দিলে এখানে সে আপনাকে ভ্যালুটা শো করবে। যেমন এখানে 0 এর মধ্যে হচ্ছে এজ, তা আমি কি বলেছিলাম যে এই 0 এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা হবে এইটা। যেমন হ্যালো, আমি এখন যদি এখানে ইন্ডেক্স করি হ্যালোকে 1 2 3 4, সো এটা হচ্ছে ধরুন আমার এইচ ই ডাবল এল ও হ্যালো। তার মানে কি আমার 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে কে আছে, এইচ। আমার 0 নাম্বার ইন্ডেক্সে কে আছে, এইচ। সো আমি যদি এখন একে হিসাব করি, এটা হচ্ছে আমার 0 1 2 3 and 4। দেখেন আমি যখন 0 কে কল করছি তখন জাস্ট আমাকে এইচ রিটার্ন করছে, এইচ, যাই হোক এটাকে এইচ বলে, ওকে যাই হোক। সো এইচ রিটার্ন করছে। তো এখানে দেখেন 0 কে করার পরে এখানে কি আছে, এইচ আসছে। 1 কে রিটার্ন করার পরে কি, 1 কে দেওয়ার পরে কি আসছে, ই আসছে। তার মানে হলো আমরা ইন্ডেক্স নাম্বার গুলোকে বা ইন্ডেক্সের যে ঘর আছে সেই ঘরগুলোকে ধরে ধরে আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো। এটাই হচ্ছে ইন্ডেক্সিং। সহজ একটা এক্সাম্পল দেই, সেটা হলো ধরেন আপনি ধানমন্ডির কোন একটা আবাসিক এলাকায় থাকেন,
সেখানে কি থাকে, অথবা উত্তরের কোন একটা আবাসিক এলাকা থাকে, সেখানে কি থাকে, আবাসিক এলাকাগুলোতে রোড নাম্বার দেওয়া থাকে। ধরেন 18 নাম্বার রোডের 2 নাম্বার বাড়ি, তো এবার আপনি কি করবেন, 18 নাম্বার রোড দিয়ে ঢুকে 2 নাম্বার বাড়িটা কোথায় আছে সেটা সার্চ করতে থাকবেন, রাইট? স্ট্রিং এর মধ্যে সেম ভাবে এখানে এই ধরেন এটা হচ্ছে আপনার টোটাল রোড নাম্বার, রোড নাম্বারের মধ্যে ঢুকে আপনার কত নাম্বার বাড়ি সেটা আপনি খুঁজছেন। তো ওইটার জন্য আপনাকে কি করতে হচ্ছে, যে ভেরিয়েবলের মধ্যে আপনি স্ট্রিংটাকে অ্যাসাইন করছেন সেই ভেরিয়েবলটাকে নেবেন, প্লাস থার্ড ব্র্যাকেট দিবেন, এন্ড থার্ড ব্র্যাকেটের ভিতর আপনার ইনডেক্স যে নাম্বারটা আছে সেটাকে আপনি জাস্ট তুলে দিলেই সে আপনাকে কি করবে, ওই ইনডেক্স নাম্বারের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আপনাকে সে রিটার্ন করবে। তাহলে ইনডেক্সিংটা কি ক্লিয়ার হয়েছে না আপনারা? জি ভাই হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবারে যে জিনিসটা আমরা করব সেটা হলো যে এই আমি যে এখানে ইনডেক্স নাম্বারটা দিচ্ছি, যেমন ধরুন হচ্ছে 0 1 2, ঠিক আছে? আচ্ছা তো এটা তো একটা লাস্ট ইয়ে আছে, মানে কি বলা যায়, যেমন এখানে আমার টোটাল ইনডেক্সের মধ্যে আমি দেখেছি আমার লেন্থ কত, লেন্থ হচ্ছে 11, তার মানে আমার ইনডেক্স নাম্বারটা থাকবে কত, ইনডেক্স নাম্বারটা থাকবে হলো হচ্ছে 10। কারণ কি, আমার টোটাল ভ্যালু আমার শুরু হচ্ছে 0 থেকে, 0 থেকে শুরু হওয়ার কারণে আমার টোটাল ভ্যালু যদি 5 হয় সেটা লাস্ট ইনডেক্স নাম্বার হবে কি 4, কারণ কি 0 থেকে স্টার্ট হয়েছে। তার মানে n সংখ্যক টোটাল ভ্যালু যদি n হয় সেখান থেকে আমরা 1 মাইনাস করে দেব। তার মানে এখানে আমার টোটাল n এর এখানে টোটাল ভ্যালু কত 11, তার মানে কি n ইকুয়ালস টু হচ্ছে 11 থেকে আমি 1 মাইনাস করলে কত হয় 10। তার মানে এই ভ্যালুর জন্য আপনি হচ্ছে 10 পর্যন্ত ইনডেক্স নাম্বার পাবেন, ঠিক আছে? 10 পর্যন্ত ইনডেক্স নাম্বার পাবেন। এই জন্য আপনাকে সে দেখবেন 0 2 এগুলো রিটার্ন করছে, ইভেন কি আপনি 10 দিলে সে রিটার্ন করবে as 10, লাস্ট ভ্যালুটা আপনাকে রিটার্ন করবে t, হ্যালো ওয়ার্ল্ড এর t। বাট 11 নম্বরে যদি যান তখন কি হবে, তখন সে আমাকে একটা এরর দেবে, কারণ বলবে 11 নম্বরে আমার কোনো ইয়ে নেই, মানে আমার 11 নম্বরে আমার কোনো ভ্যালু নাই। সে কি বলবে ইনডেক্স আউট অফ রেঞ্জ, স্ট্রিং ইনডেক্স আউট অফ রেঞ্জ, মানে কি আমার রেঞ্জ হচ্ছে অ্যাকচুয়ালি 10 পর্যন্ত, আমি 11 দিলে তো আর আসলে আমি কিছু পাবো না, রাইট? তো এই জন্য এটাকে বলছে যে আউট অফ রেঞ্জ। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে স্লাইসিং। স্লাইসিং বলতে বোঝাচ্ছে যেমন আমার এখানে আছে ধরেন হ্যালো ওয়ার্ল্ড, যেহেতু এটাকে আমি ইনডেক্সিং করতে পারছি, সো তার মানে কি করতে পারবো, আমি এইটাকে চাইলে একটা একটা করে টুকরা করতে পারছি, তাই না? আমি আমার ইচ্ছা মতো আমি এটাকে একটা একটা করে টুকরা করতে পারতেছি। সো লাইক আমি এখানে যখন 0 দিচ্ছি তখন আমাকে সে এইচ রিটার্ন করছে। তো এখন এইটার জন্য আমরা চাইলে যেটা করতে পারি যে আমি চাইলে এই হ্যালো ওয়ার্ল্ডকে একটা একটা করে টুকরা টুকরা করে আমি আমার মতো করে প্রিন্ট করতে পারি। এখন আমি চাইলে এখানে একটা করেও পারি, আবার চাইলে আমি মাল্টিপল ক্যারেক্টারও নিতে পারি। যেমন ধরেন আমি হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে শুধু হ্যালোকে কল করব, ওয়ার্ল্ডকে বাদ দিয়ে দেব। ওইটা কিভাবে করা যায়, তো এটাকে মূলত বলা হচ্ছে স্লাইসিং, মানে টুকরা টুকরা করা, আমি ওয়ার্ডটাকে টুকরা টুকরা করে ফেলি, ঠিক আছে? ওয়ার্ডটাকে টুকরো টুকরো করে ফেলবো। সো এই টুকরা করার জন্য আমি যেটা করব, যে ইনডেক্সটা আমি নিচ্ছি, ব্র্যাকেটটা ইনডেক্স নাম্বার বাই করার জন্য আমি যে ব্র্যাকেটটা নিচ্ছি, ব্র্যাকেটের ভিতরে জাস্ট আমাকে একটা কোলন ব্যবহার করতে হবে। কোলনের দুই পাশে আমার হচ্ছে ভ্যালু দিতে হবে, বা ভ্যালু না দিলেও চলবে। যেমন আমি এখানে যদি ভ্যালু না দেই, এই যে এইভাবে যদি দেই তাইলেও হবে, এখানে আমাকে সে পুরো ভ্যালুটা রিটার্ন করবে। এই কোলন মানে কি জানেন? কোলন মানে হচ্ছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমি যে ইনডেক্স নাম্বার দিব সেটা থেকে শুরু হয়ে রাইট হ্যান্ড সাইডে যে ইনডেক্স নাম্বার দিব সেই পর্যন্ত সে আমাকে এটা প্রিন্ট করবে। যেমন আমি দেখেন এখানে কোনো কিছুই দেই নাই, তার মানে এটা হচ্ছে স্টার্ট ইন্ট পুরোটা, আমি মানে পুরোটা বলছি দেওয়ার জন্য। কিন্তু আমি যদি চাই যে এখানে আমি বলবো যে আমাকে 2 থেকে 3 পর্যন্ত দাও, বা 3 আসলে 5 পর্যন্ত দাও, তাহলে হিসাব করেন তো 0 1 2, 2 কে এল, তাই না? আচ্ছা 3 4 5, 5 তো হচ্ছে স্পেসই, সে কি করবে তাহলে 0 পর্যন্ত আসবে, মানে 5 পর্যন্ত অ্যাকচুয়ালি এটা লাস্ট যে ইনডেক্স নাম্বারটা আমরা দেই যে এই পর্যন্ত আসো রাইট হ্যান্ড সাইডে, সেটার আগের ঘর পর্যন্ত সে প্রিন্ট করে, ওই ঘর পর্যন্ত যায় না। এখন যদি আমি এটাকে রান করে দেখেন LLO আসবে, এই যে LLO, এটা হচ্ছে বেসিক্যালি স্লাইসিং, মানে আমি আমার স্ট্রিং কে টুকরো করে আমি 3টা ভ্যালু নিয়ে আসছি, বাকিগুলো আমার দরকার। আচ্ছা
এখানে দেখেন আমি এই পাশে কিছু দেইনি, তার মানে এই পাশে যদি আমি কিছু না দিই বাই ডিফল্ট ভাবে এটা 0 থেকে শুরু হবে, মানে স্টার্ট থেকে শুরু হবে, একেবারে প্রথম থেকে। আর এইখানে আমার 3 দেওয়ার মানে হচ্ছে আমি প্রথম থেকে 3 পর্যন্ত আসো, এরপর আর দরকার নেই। আমি যদি একে রান করি দেখেন এই 3 পর্যন্ত আসে। আমি যদি এখানে বলি যে 5 পর্যন্ত, দেখেন পুরো হ্যালোটাকে নিয়ে আসবে, কারণ 0 থেকে 5 পর্যন্ত পুরো হ্যালোটাই চলে আসে। ঠিক আছে, এটা হলো স্লাইসিং। আচ্ছা, এখানে দেখেন এটা পুরোটা এটা তো আমরা দেখেছি। এস এখানে দেখেন এস দিয়ে আমরা এখানে -1 দিছি। -1 মানে কি জানেন? মানে রিভার্স থেকে আসবে, পিছন থেকে আসবে। হ্যালো ওয়ার্ল্ড এর এখান থেকে শুরু করবে না, সে এখান থেকে শুরু করবে, ডি থেকে শুরু করবে। ঠিক আছে, তো এই -1 মানে এখান থেকে শুরু করা। সো -1 মানে ডি। আপনি যদি -2 দেন দেখবেন সে পরেরটা আনবে এল, এরপর আর আসবে কখন? যখন আপনি এখানে 3 দিবেন তখন এই যে আর আসলো। এটা হলো বেসিক্যালি নেগেটিভ, মানে নেগেটিভলি আই মিন রিভার্স থেকে শুরু করা। এবং এখানেও আপনি স্লাইস করতে পারবেন, যেমন আপনি এখানে -4 থেকে যদি -2 দেন দেখেন এই যে মাইনাস আসবে। সো লাইক যেমন এখান থেকে -1 -2 -3 আর হচ্ছে কি -4। সো -4 কে ও, আর -2 কি এল। তো এই যে এখানে দেখেন ও আর থেকে মানে ও আর পর্যন্ত আসছে, সো আমাকে সে রিটার্ন করছে ও আর। এটা হচ্ছে রিভার্স অর্ডারে বা মাইনাস নেগেটিভ ভ্যালু দিয়ে কাজ করা। এরপরে আমরা যদি দেখি, আচ্ছা এবার আসি আমরা ডাবল কোলন। এখানে আমরা যে ডাবল কোলন দেখতেছি যে গ্র্যাব এভরিথিং বাট গো স্টেপ সাইজ অফ 1, মানে হলো আমরা এই যে লুপ দেখেছি একটু আগে, যে আমরা একটা স্টেপ মানে 1 2 3 4 এভাবে করে একটা স্টেপ করে আমরা ভ্যালু গুলোকে নিয়ে আসছি। ঠিক আছে, কিন্তু আমি যদি এইখানে এই মানে এই স্লাইসিং এর মাধ্যমে কাজটা করতে চাই, তো স্লাইসিং এর মাধ্যমে আমার স্টেপ যেটা আমি দেব সেটা হচ্ছে আমি এইভাবে দেব, ডাবল কোলন দিয়ে 1। দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড পুরোটাই আসছে, রাইট? আমি যদি এখানে 1 এর জায়গায় 2 দেই তাহলে দেখবেন একটা কোহর পর যেমন এইচ এর পরে ই আসবে না, এল আসবে, আবার এই এল এর পরে এই এল আসবে না, ও আসবে। দেখেন যদি রান করি এই যে দেখছেন। সো এটা হচ্ছে স্টেপ, মানে এখানে এইচ এর পরে সে লাভ দিয়ে কোথায় যাবে সেটা আমরা বলে দিচ্ছি, ওটার পরে লাভ দিয়ে কোথায় যাবে সেটা আমরা বলে দিচ্ছি। সো এটা হচ্ছে স্টেপ সাইজ। আর এইখানে আপনি স্টেপ দিতে পারবেন, আর এখানে যদি আপনি -1 দেন সেটা হবে হচ্ছে রিভার্স অর্ডার। হ্যালো ওয়ার্ল্ড দেখেন পুরোটাই উল্টা করে আপনাকে দিয়ে দিচ্ছে। এটা কি ডাবল কোলনের জন্য এটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা ডাবল কোলনের জন্য। হ্যাঁ, তাহলে গেল হচ্ছে মানে এই পর্যন্ত হচ্ছে ব্যাপারটা গেল হচ্ছে স্লাইস। এরপরে আমরা আসি হচ্ছে প্রপার্টিজ। প্রপার্টিজ বলতে বোঝাচ্ছে মূলত যে প্রপার্টিজ বলতে বোঝাচ্ছে যেমন ধরেন এখানে আপনি কনক্যাটেনেশন করতে পারবেন। কনক্যাটেনেশন বলতে এই যে প্লাস, যেমন ধরেন দুইটা স্ট্রিং কে আপনি এখানে জোড়া লাগাতে পারবেন। কনক্যাট মানে হচ্ছে জোড়া লাগা, সেখানে দুইটা স্ট্রিং কে আমরা জোড়া লাগাতে পারি। একটা স্ট্রিং লিখে আরেকটা স্ট্রিং লিখলাম, যেমন এস এর মধ্যে আমার হ্যালো ওয়ার্ল্ড আছে, রাইট? আর প্লাস আমি আরেকটা দিলাম কনক্যাটেনেট মি। সো এই প্লাস দেওয়ার কারণে এই প্লাসটার চিহ্ন হচ্ছে কনক্যাট। সো দুইটাকে আমরা জোড়া লাগিয়ে এখানে কনক্যাট করে দিলাম। ঠিক আছে, এই গেল হচ্ছে কনক্যাটেনেশনের ম্যাটার। আর এখানে আমরা কি করছি, এস টাকে দেখেন এখানে আমরা এস দিয়ে বলছি যে দেখেন আমরা এখানে বলছি এস দিয়ে কি আছে, হ্যালো ওয়ার্ল্ড। সো এস দিয়ে আমরা প্লাস বললাম কি কনক্যাটেনেট মি। ফাইন, দেখেন হ্যালো ওয়ার্ল্ড কনক্যাট মি। কিন্তু আমি যদি এখন আবার এস কে রান করি সে কিন্তু হ্যালো ওয়ার্ল্ডই দিচ্ছে, কারণ এটা পার্মানেন্টলি হয় না, জাস্ট টেম্পোরারি বেসিস। কিন্তু আমি যদি পার্মানেন্ট করতে চাই তখন আমি জাস্ট এস ইকুয়ালস টু লিখে যদি আমি এই টোটাল কনক্যাট মি এবং এস কে যদি এখানে অ্যাসাইন করে দেই তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে পার্মানেন্ট, রিঅ্যাসাইন হয়ে যাবে। এটাকে মূলত বলা হচ্ছে রিঅ্যাসাইনিং। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি রিঅ্যাসাইনিং বলা হয়, যে উই ক্যান রিঅ্যাসাইন কমপ্লিটলি কমপ্লিটলি টু। ঠিক আছে, আচ্ছা আর এই ইনটু দিয়ে বোঝাচ্ছে মূলত আপনি এইটাকে মাল্টিপল টাইমস প্রিন্ট করতে পারবেন। যেমন s ইনটু 2 দিলে দেখেন এটা দুইবার প্রিন্ট হচ্ছে। আপনি যদি s ইনটু 3 দেন তাহলে এটা সে কি তিনবার প্রিন্ট করবে। এই যে আপনি যতবার তার সাথে এটাকে ইনটু করবেন ততবার সে এটাকে প্রিন্ট করবে। দেখেন এই যে আমরা একটা एग्जांपल অলরেডি এখানে দেওয়া আছে। আর বিল্ট ইন স্ট্রিং মেথডস, এখানে কিছু স্ট্রিং মেথড আছে। মেথড বলতে মূলত যেমন আমার স্ট্রিংটা সবগুলো হচ্ছে ধরেন এরকম ক্যামেল কেস আছে বা কি বলা যায় বড় হাতের ই আছে, যেমন এইচ হচ্ছে বড় হাতের বাকিগুলো ছোট হাতের, ডাব্লিউ ছোট বড় হাতের বাকিগুলো ছোট হাতের। আমি চাচ্ছি পুরো ভ্যালুটাকে আমি বড় হাতের করে ফেলি,
সেজন্য আমি জাস্ট অ্যাজ ডট আপার যদি লিখি তাহলে সেটা বড় হয়ে যাবে। এটাকে মূলত বলা হচ্ছে মেথড, মানে বিল্ট ইন ফাংশনস, যেটা অ্যাজ ডট আপার লিখলে কি হবে, ও সবগুলো বড় হাতে হয়ে যাচ্ছে দেখেন। আবার অ্যাজ ডট লোয়ার লিখলে সবগুলো ছোট হাতে হয়ে যাচ্ছে। সো এটা জাস্ট হচ্ছে অ্যাপ্লাই, এটা আপনাকে তৈরি করতে হবে না, এটা তৈরি করা আছে, আপনি জাস্ট অ্যাপ্লাই করতে পারেন, অ্যাপ্লাই করবেন আর কি, ঠিক আছে। তারপর স্প্লিট, স্প্লিট মানে হচ্ছে এটাকে মানে ভেঙে ফেলা ওয়ার্ড ওয়াইজ, যা হ্যালো ওয়ার্ল্ড কনক্যাটেনেট মি, আলাদা আলাদা করে এটা দেখেন, আলাদা আলাদা করে এটাকে স্প্লিট করে ফেলছে, ভেঙে ফেলছে। আর এই ভাঙাটা হচ্ছে এই যে হোয়াইট স্পেস আছে, এই হোয়াইট স্পেসের উপর ডিপেন্ড করে, মানে যেখানে সে হোয়াইট স্পেস পাবে সেখানে এটাকে টুকরা করে ফেলবে, যেখানে সে হোয়াইট স্পেস পাবে সেটাকে এখানে সে টুকরা করে ফেলবে। যেমন আপনি যদি এখন চান যে হ্যালোর মধ্যে আমি ও দিয়ে টুকরা করবো বা এল দিয়ে টুকরা করবো, যেখানে এল পাবে সেখানে সেটাকে টুকরো করবে, তখন আপনি কি করবেন, জাস্ট এর মধ্যে এল দিয়ে দিবেন এইভাবে এল, দেখেন এই যে এইচ ই এল পরে আর নাই, আবার এল ছিল সেটাও নাই, তারপরে ও আছে রাইট, তারপরে আবার কি ডাব্লিউ ও আর আছে, এরপরে এল যেটা ছিল সেটা বাদ দিয়ে আবার ডি আসছে, ঠিক আছে। তো আপনি একটা নির্দিষ্ট ক্যারেক্টারকে বেস করে চাইলে এখানে আপনি এটাকে ইয়ে করতে পারেন। আপনি যদি এখানে আবার খালি স্পেস দেন তাহলেও দেখবেন আবার ওই আগের মতো হয়ে গেছে। আবার আপনি ধরেন হচ্ছে কমা দিয়েও যদি দেন তো তার মাঝখানে কমা থাকতে হবে, ঠিক আছে। আপনি যে ক্যারেক্টার দিবেন সেই অনুযায়ী হবে এই যে। আর এটা হচ্ছে প্রিন্ট ফরম্যাটিং, মানে আমরা এই ইয়াটাকে কিভাবে প্রিন্ট করতে পারি, স্ট্রিংটাকে কিভাবে প্রিন্ট করতে পারি আরো অনেক ওয়ের মাধ্যমে। সো এর হচ্ছে টোটাল স্ট্রিং, আমরা এখানে ব্র্যাকেট দিয়ে ডট ফরম্যাট লিখলে ওই ফরম্যাটের ভিতরে ভ্যালু দিলে সে এটা সব প্রিন্ট হয়ে যাবে যে জায়গায় আমার এই ব্র্যাকেটটা আছে, ঠিক আছে। স্যার আজকে আর শিখতে চাই না নতুন। না আজকে আর আসলে শেখাবো না, আজকে আর শিখাবো না, কারণ অলরেডি 8টা বেজে গেছে, আমাদের ক্লাস টাইম আসলে শেষ। আগামীকাল সকালে আপনার রেকর্ডেড ভিডিওটা, অ্যাসাইনমেন্ট এবং লেকচার শিট এই তিনটেই আপনি পেয়ে যাবেন। আর আগামীকাল আপনারা একটু সকালে ক্লাসরুমটা দয়া করে চেক করবেন, আশা করি তখনই আমরা দিতে পারবো। 9টার আগেই আমরা সব পোস্ট করে দিব। আর যারা এখনো মনে হয় অনেকেই মনে হয় ফর্ম ফিল আপ এখনো করেননি, আমি জানি না কেন করতেছেন না। তো আমি লাস্ট মনে হয় আর 3 জনকে আমি ক্লাসরুমে অ্যাড করে দিয়েছি। আপনারা কি পেয়েছেন? অ্যাড রিকোয়েস্টটা কি পেয়েছেন? কেউ জি ভাই পেয়েছি। একটা কথা বলবো, জি জি। ওই অ্যাসাইনমেন্ট কি মেইলে দেওয়া হবে নাকি? অ্যাসাইনমেন্ট আপনারা সবকিছুই ক্লাসরুমে পাবেন। ক্লাসরুমে তো সবাই অ্যাড আছে। ক্লাসরুমে পাবো না? জি, সবকিছু ক্লাসরুমে আপনারা পাবেন। কেউ কি আছেন যে ক্লাসরুমে অ্যাড নেই? এমন কেউ আছেন? ক্লাসরুমে অ্যাড হইতে পারে না এখন। আমি আপনাকে এই যে রিকোয়েস্ট পাঠিয়েছি, আজকে মনে হয় আপনি ফর্ম ফিল আপ করেছেন, আপনাকে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি। অঞ্জন ভূমিজ আপনাকেও রিকোয়েস্ট পাঠানো হয়েছে, আরেকজনকে মনে হয় পাঠানো হয়েছে। আগামীকাল আপনারা ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন, এই রেকর্ডেড ভিডিও প্লাস হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং হচ্ছে লেকচার শিট। জসিম স্যারের সাথে কথা বলতে যাচ্ছিলাম। জি স্যার। জি হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, আমার ম্যাকবুকে আমি যখন অ্যানাকোন্ডাটা প্রথম ইনস্টল দেওয়ার পরে একটু প্রবলেম হচ্ছিল। আপনি তো রিকমেন্ডেড ফর অল দিয়েছিলেন, রিকমেন্ডেড আমি মি দিয়েছিলাম, বাট আপনি দিয়েছিলেন অল লাইসেন্স এগ্রিমেন্টের ওইখানে ওই অপশনটাতে। তো আমি আবার তখন আবার করি কি, এটাকে আনইনস্টল করে যখন ইনস্টল করতে যাই তখন আমার ম্যাকবুকে অনেকক্ষণ নিচ্ছিল না, মানে অ্যানাকোন্ডাটা সফটওয়্যারটা রিইনস্টল নিচ্ছিল না। তো এখন আমি আমার ইয়েতে ম্যাকে তখন ছিল পাইথন ছিল, ওটা ফেলে দিচ্ছি, আবার মানে ক্র্যাশে ফেলে দিচ্ছি, তো আবার হচ্ছে আবার ইনস্টল করেছি, এখন ইনস্টল নিয়েছে। এখন কি আমি পাইথনটা কি এটার সাথে ইনস্টল করব? না, পাইথন একবার আপনি ইনস্টলেশন হয়ে গেলে আর পাইথন প্রয়োজন হবে না। মানে আচ্ছা, ইনস্টল হয়ে গেলে আর পাইথন দরকার হবে না মানে এখানে অ্যানাকোন্ডা? হ্যাঁ দরকার হবে। আচ্ছা আচ্ছা। আর ওইটা কি কোনো প্রবলেম যে রিকমেন্ডেড অনলি মি, লাইক আপনি তো দিয়েছিলেন অল ইউজার? হ্যাঁ, রিকমেন্ডেড অনলি মি বলতে আপনার সেটার যদি আপনার এই ম্যাকবুক কি আপনি ইউজ করছেন না আরো কেউ ইউজ করছে? জি আমি একাই ইউজ করছি। তো ওটা রিকমেন্ডেড ফর অল ইউজার্স দিয়ে দিলে, মানে যেটা অল ইউজার্স আছে ওটা দিলে কোনো প্রবলেম নেই, ওটা দিলে আরো বেস্ট হয়। ওইটা দিলে বেস্ট হয় না, আমি অপশনটা খুঁজে পাইনি, এই সেজন্য একটু আমি ইনফ্যাক্ট হচ্ছে যে আনইনস্টল করার পরে রিইনস্টল করা যাচ্ছিল না অনেকবার। হ্যাঁ
এটা এখন আমার হয়তো কোনো কারণে আপনার ওই যে লাইব্রেরিজ গুলা বা ইয়েগুলা ছিল ওটা হয়তো এমটি হয় নাই, টোটালি ডিলিট হয় নাই। ম্যাকে তো এই জিনিসগুলো টোটাল ক্লিন করতে হয়, না হলে সে আবার তাই না? আগের গুলোকে বসে থাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা ক্লিন, আমি অপশনটা একটু জানি না, এটা ক্লিনটা কোন অপশন থেকে গিয়ে করতে হয়? আপনি অ্যাপ স্টোরে, আপনার অ্যাপ স্টোর বলতে যে অ্যাপ্লিকেশন যে ইয়েটা আছেন যেখানে আপনি এগুলো ইনস্টল করেন, ওই জি। জায়গা থেকে করতে হবে। আপনার লাইব্রেরি যেটা আছে সেখান থেকে করতে হবে। হ্যাঁ, এরকম কিছু জায়গা আছে, এটা আপনি একটু অনলাইনে ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। গুগলে লিখে দিবেন যে হাউ টু রিমুভ অল দা লাইব্রেরিজ ফর অ্যান অ্যাকাউন্ট, মানে অফ অ্যান অ্যাকাউন্ট, এরকম কিছু একটা লিখে দিলে আচ্ছা সে আচ্ছা। আপনাকে সাজেস্ট করবে। ওকে, থ্যাংক ইউ। জসিম স্যার একটা কোশ্চেন ছিল। জি বলেন। হ্যালো। হ্যাঁ শুনতে স্যার আসলে বলেন। ক্লাস তো করব, ঠিক আছে, ক্লাস ক্লাস ইনশাআল্লাহ করব। তবে আমার মনে হয় কি পাইথনের উপরে কি কোনো বই-টই আছে? বই পড়লে মনে হয় আরেকটু ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, বই আমাদের তো আছে। দেশে কি কোনো, আপনি চাইলে হেড ফার্স্ট পাইথনটা পড়তে পারেন, চমৎকার একটা বই। এটা কি ইংরেজিতে না বাংলায়? না, এটা ইংরেজিতে। বইটার নাম কি স্যার? হেড ফার্স্ট পাইথন। হেড ফার্স্ট পাইথন। গেট ফার্স্ট। স্যার আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কোনো বই-টই নাই নাকি? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের বই আছে, বাট আপনাদের কোনো বই আছে নাকি? আমি আসলে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের বইগুলোতে হ্যাপি না। ও আচ্ছা বই পাবেন, আচ্ছা, ঠিক বাট আসলে অতটা ইনফরমেটিভ না। আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন কি আছে আজকে? আজকে আর কোনো কোশ্চেন নেই, বাট আমাদের ফার্দার যদি অ্যাসাইনমেন্ট বা আদার্স কোনো ইস্যুস প্রবলেম ক্রিয়েট হয় তখন আমরা কোথায় কন্ট্যাক্ট করব, বা আমাদের কোনো যদি ডিসকাশন কোনো গ্রুপ বা ইয়ে থাকে, অপশন থাকে? এটা ইয়ে করেন বাবু, আপনি জি। তাহলে হচ্ছে ওনাদেরকে একটু ব্যাপারটা একটু ডেসক্রাইব করে দেন। আচ্ছা, এখন আমরা যেটা ভাবছি আপনাদেরকে তিনটা অপশন। একটা হচ্ছে আপনারা ক্লাসরুমে পোস্ট করেন, দুই নাম্বার হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ আপনাদের গ্রুপ আমরা তৈরি করতে পারি, আর 3 নাম্বার হচ্ছে আমরা ফেসবুক গ্রুপ তৈরি করতে পারি। তো আমরা এর মধ্যে আমরা বেস্ট অপশনটা বেছে নিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা তৈরি করব। তো আপনাদের ফোন নাম্বার যেটা আছে সেইখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে চাচ্ছি। আপনাদের কি সবার আছে হোয়াটসঅ্যাপ কি ইনস্টল করা আছে? জি জি আছে। জি, তাহলে মাহবুব আপনারা ভাই, জি জি আসলে হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু আবার আমার হোয়াটসঅ্যাপটা আবার আমি এখানে যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বার কিন্তু না, অন্য একটা নাম্বার। অন্য একটি সেক্ষেত্রে কি কোনো নাম্বারে প্রবলেম আছে? আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ করা, তাহলে আপনি ওই নাম্বারটা আমাকে একটু জি, টেক্সট জি। করে দিয়েন, আমি অ্যাড করে দিব আপনাকে। ঠিক আছে, যাদের যেই আচ্ছা, এখনই চ্যাট বক্সে দিয়ে দিই। যে আমাকে একটু চ্যাট বক্সে না দিয়ে আমাকে একটু টেক্সট করে দেন, আমাকে একটু মেসেজ করে দিলে ভালো হয়। আমি যে নাম্বারে আপনাদেরকে ফোন দিয়ে দেই আর কি। জি স্যার, আমরা টেক্সটে দিয়ে দিব আপনাকে ইনশাআল্লাহ। হ্যাঁ, যেটা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ আছে, নাম্বারটা হ্যাঁ। হ্যাঁ একটু আমাকে টেক্সট করে দেন, আমি আপনাদেরকে অ্যাড করে দিলাম। তো সেখানে আপনারা সাবমিট করলেন আপনাদের প্রবলেম গুলো, সেখানে সাবমিট করলেন, ইনশাআল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি, আমি চাচ্ছি একটা কমিউনিটি করার জন্য, যেটা হচ্ছে আমাদের একটা ডেটা সায়েন্স কমিউনিটি থাকবে। সেখানে হচ্ছে আপনাদের যত প্রকার, মানে ধরেন হচ্ছে এখন কোনো কিছু আপনি শেয়ার করতে পারবেন, আপনার কোনো প্রবলেম হলে সেখানে আপনি দিতে পারবেন। হ্যাঁ, এবং ধরেন হচ্ছে ওখানে যেহেতু সবাই থাকবে, আপনার প্রবলেমটাও তখন সলভ হয়ে যাবে। তো এই জন্য আমার মনে হয় সবার ফেসবুক আইডিটাও যদি দিয়ে দেওয়া হয়, তাহলে হচ্ছে আপনি একটা কমিউনিটিতে যোগ হয়ে গেলেন। সো জি, সেটাও বেটার। হ্যাঁ, ইন ফিউচারে যদি আপনি ধরেন হচ্ছে কোনো প্রবলেমে পড়েন, সো এটা আপনি লাইফ টাইম অ্যাক্সেস, তাই না? আপনি যে কোনো সময় আপনি এখানে একটা পোস্ট করতে পারবেন যে যেহেতু এখানে সবাই ডেটা সায়েন্টিস্ট থাকবে, সো আপনি একটা পোস্ট করলে আপনার প্রবলেমের সমাধান হতে পারে। ঠিক আছে, তো এই জন্য আমার মনে হয় হ্যাঁ, আমরা ফেসবুক গ্রুপের হ্যাঁ লিংকটা আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব। আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি করে ওইখানে আমরা ফেসবুক লিংকটা প্রোভাইড করে দিব ফেসবুক গ্রুপে। তাছাড়া ফেসবুক গ্রুপের লিংকটা আমরা আপনাদের ক্লাসরুমেও দিয়ে দিব, ওখান থেকেও আপনারা একটু জয়েন করবেন। ঠিক আছে। আচ্ছা, তো আজকে কি আর পড়া রিলেটেড কারো কোনো আর কোশ্চেন আছে কিনা, থাকলে বলেন। হ্যাঁ, আর আপনারা আসলে আমার ক্লাসটা কতটুকু এনজয় করছেন আমি জানি না, এই আর কি, মানে ফিডব্যাকটা আমিই নিচ্ছি। না ঠিক আছে স্যার, আসলে আমাদেরই বলা উচিত ছিল, আমরা সরি সেই জন্য। হ্যাঁ, তো না, না, sorry, আসলে কি আমাদের না, মানে আমি যা বুঝতেছি যে আমরা একটু কমপ্লেক্সাইটিস ফিল করতেছি। হ্যাঁ,
আসলে সবাই তো অনেকদিন যাবৎ মানে ম্যাথের সাথে একটু ডিটাচড, তো সেজন্য আসলে একটু একটু পাজলড হয়ে যাচ্ছি। তো আস্তে আস্তে এগুলা ঠিক হয়ে যাবে। এগুলা মানে খুব ডিফিকাল্ট কিছু না, একদম সিম্পল ম্যাথমেটিক্স। এখনো আমরা যা আপনি যা দেখাইছেন বা আমরা যা শুনলাম, তো এমনি ভালো। ভিডিওটা আসলে কয়েকবার দেখলে এনজয়টা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এনজয়টা আমরা এখনো করতে পারতেছি না, কজ অফ ওই যে আমরা পাজলড হয়ে যাচ্ছি। এটাই আমার মনে হয়, আমার ব্যক্তিগত পারসেপশনটা আমি বললাম। আরো যারা আছে তাদের কাছ জসিম থেকে জসিম স্যার, আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনার মানে একটু যদি একটু স্লো কিছু কিছু বেসিক টার্ম গুলো যদি একটু স্লো ধরেন, এমনি ওভারঅল ঠিক আছে, বুঝতে সমস্যা হচ্ছে না, বাট একটু বেসিক টার্ম গুলো যদি একটু স্লো যদি যেতেন, স্লো মিন্স হচ্ছে যে মানে টপিকটা একটু স্লো, মানে একটু একটু ইন ডেপথে গিয়ে দেন হচ্ছে, তাহলে একটু আর একটু ইজি হতো। বুঝতে পারছি। ঠিক আছে, আসলে হইছে কি মানে ওভারঅল স্ট্রাকচার বা প্রেজেন্টেশন দ্যাট ইজ ফাইন, বাট হচ্ছে ওই সিনট্যাক্স বা বিভিন্ন ইস্যুস গুলো যখন আমরা যারা নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তো আমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে। এমন না যে বুঝতেছি না, সবই বুঝতেছি, লজিক গুলো সবই ইজিলি বোঝা যাচ্ছে, বাট একটু স্লো গেলে হয় কি একটু মানে ব্রেইনে গিয়ে একটু ইজিলি ক্যাচ করে। বুঝতে পারছি। তা দেখেন, এমনি আমি একটু মানে জাস্ট আপনাদের ইয়ের জন্য বলছি, সেটা হচ্ছে আমি কিন্তু অলরেডি আপনাদের সাথে যে স্লো মানে যে মোডে যাচ্ছি না, এটা সবচেয়ে স্লো মোডে যাচ্ছে, বিশ্বাস করেন। এখানে তো আমার আরো স্টুডেন্ট ছিল, ওরা প্রিভিয়াস। না না ঠিক আছে, সুপার জিজ্ঞেস করেন আমি যে যে ফার্স্ট ওয়েতে আগাই, এখানে ওইটার না সেটা কি বলে বোঝা যাচ্ছে। বুঝতে পারছেন? তো না, এখানে আমি একটু এটা অ্যাড করতে চাচ্ছি, এখানে আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে যেহেতু আসলে কোর্স ডিউরেশন আসলে 4 মাস এবং 32 ক্লাসেস, সো এখানে আসলে যদি খুব স্লো আগানো হয়, আপনি অনেক টপিক আছে যেগুলো কিনা আনটাচ হয়ে যাবে, যেগুলো আপনার জন্যই সমস্যা হবে। যেমন আমি যখন স্যারের কাছে ক্লাস করেছি, এরকম স্যার অনেক কিছু আমি বুঝিনি, কিন্তু পরে আমি ভিডিও দেখে অনেক অনলাইনে সার্চ করে জিনিসটাকে আমি নিজের মতো করে আরো বুঝে ফেলেছি। আমার চেষ্টাটা ছিল স্যার যত দ্রুত যতগুলো টপিক টাচ করে যাবে, জাস্ট বেসিকটা টাচ করে যাক, ডেপথটা আমি পরে প্রশ্ন করে বুঝে নিব, আমি নিজে এটা অ্যানালাইসিস করে বুঝে নিব, তাতে হবে কি আমার নলেজটা বাড়বে। কিন্তু আমি যদি স্যারকে আটকায় দেই ক্লাসের মধ্যে, তখন হবে কি যে স্যার অনেক টপিক আছে যেগুলো আনটাচড অবস্থায় চলে যাবে, এটা আমার জন্যই ক্ষতি। আমি যখন ক্লাস করেছিলাম স্যারের কাছে, তখন আমার এটা ফিল হয়েছে। তো আশা করি মনে হয় এখানে আমি সবার জন্য একটা সাজেশন দেবো, সেটা হচ্ছে যে ধরেন আমি আপনাদেরকে টপিক গুলো যেটা পড়াবো, এটা কিন্তু আপনি যে সাথে সাথে বুঝবেন না সেটা আমি জানি। এই জন্যই কিন্তু আমরা সাপোর্ট টিম রেখেছি। কেন রেখেছি? আপনি যেটা বুঝেননি সেটা আপনি পড়তে গিয়ে যেখানে আটকে যাবেন, তখনই সাথে সাথে সাপোর্ট টিমকে নক দিবেন যে আমার এই জায়গাটা একটু যাতে প্রবলেম হয়েছিল, এটার কি কোনো সলিউশন আছে কিনা। ঠিক আছে, তখন সাপোর্ট টিম থেকে আপনাকে সাপোর্ট দেওয়া হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? জি স্যার। আর আমরা চেষ্টা করব যেটা হচ্ছে যে মানে আপনাদেরকে যে আছে আমি সরি ভাইয়ের কথা অনেক কাটতে আসছে। হ্যালো হ্যালো যে এখন মনে হয় ঠিক আছে। জি মিজান ভাই বলেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আজকে আমরা ক্লোজ করে ফেলি। হ্যাঁ, আমরা শেষ করি তাহলে। জি, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আগামী শনিবার আমাদের সাথে আবার ক্লাস দেখা হবে। আর হলো মাঝখানে যে কাজগুলো আছে সেগুলো একটু কমপ্লিট করেন, ঠিক আছে? আর আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো কাইন্ডলি আমাকে একটু সেন্ড করে দেন, আপনারা যাদের ফোন নাম্বারটা যেটা দেয়া আছে সেটা বাদে যদি কোনোটা থেকে থাকে সেটা একটু কাইন্ডলি আমাকে সেন্ড করে দেন। আপনার নাম্বারটা কোনটা? ওই যে যে নাম্বারে আপনাকে এসএমএস করা হয়, যে নাম্বারে আপনাদেরকে এসএমএস করা হয় ওইটাই হচ্ছে আমাদের। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে তাহলে জি ভালো থাকবেন। আপনাদেরকে অ্যাড করা হলে কমিটি হয়ে যাচ্ছে। আল্লাহ ভরসা। ঠিক আছে, সো আমরা আসসালামু আলাইকুম। ওকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।